সালাম আলাইকুম এভরিওয়ান। ইংরেজি ক্লাসে স্বাগতম। ইংরেজি ক্লাসে আজকে আমরা কি কি পড়বো চলো জেনে নেওয়া যাক। আগের ক্লাসের মতো আজকের এই ক্লাসেরও নিয়মটা কিন্তু সেম থাকছে। প্রথমে আমরা কোনো চ্যাট বক্স না, কোনো কথাবার্তা না, ডিরেক্ট ক্লাসে চলে যাব। পুরো ক্লাসটা হবে। তারপর ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের সব কিছু সলিউশন দেওয়া হবে, একটা ক্লাস ওয়ার্ক করা হবে। ইনশাল্লাহ এইভাবে দেখো, তোমাদের কি মনে হয় না যে এইভাবে ক্লাসটা সর্বোচ্চ ইফেক্টিভ হচ্ছে? দেখো, কোনো মাঝে এক্সট্রা কোনো এদিক সেদিকের কথা না, শুধু ক্লাসটা। এটা কি, আমরা কিন্তু একদম জেনুইন পড়াটা এক্সট্রাক্ট করতে পারছি। আমার মনে হয় এটা তোমাদের জন্য সর্বোচ্চ কি ফ্রুটফুল হচ্ছে। ওকে, চলেন। আজকে আমরা আহ আমরা যে 3 দিন ধরে একটা টপিক পড়তেছি, তাই না? এই টপিকটা আসলে বড়, ঠিক আছে? এই টপিক আরো অনেক দিন ধরে মানুষ পড়ে। এই টপিকটা আজকে আমরা খতম দিব, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বস, এই টপিকটা আমরা একদম শেষ করে ফেলবো। তারপর ইএফটি এরও কিছু বিষয় তোমাদের সাথে আলোচনা করা আছে। ইএফটি এর তোমাদের রিভিশন প্ল্যান দিচ্ছি, বাট এর মধ্যে কিন্তু আরো কিছু বিষয় তোমাদের সাথে একটু পড়ার টেকনিকটা একটু বুঝাই দিব। এরপরে আরেকটা জিনিস, আমরা ভয়েস শিখেছি আগের দিন, মনে আছে নাকি ভুলে গেছেন? ভুলে যেতে পারেন। ভয়েস আমি আরেকটু রিক্যাপ করাই দিব শুরুতে। ভয়েস নিয়ে তোমাদের অনেকের অনেক রকমের ঝামেলা, ইনশাল্লাহ ওইটা ক্লিয়ার হয়ে যাবে। এর আগে আমি তোমাদের থেকে এনশিওর হবো আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা। আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা একটু জুনায়েদ তুমি একটু জানাও। জুনায়েদ, শুনতে পাচ্ছ আমাকে? আমাকে কি শুনতে পাচ্ছ না? স্যার। আব্দুল্লাহ আল জি স্যার, জাফর। শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে জুনায়েদ, থ্যাংক ইউ। তাহলে আর কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না। আমরা ভয়েস চেঞ্জ শিখেছিলাম। কেন শিখেছিলাম? কারণ ভয়েস হলো একটা কথাকে ঘুরায় বলার টেকনিক, তাই না? যেমন আমি বলেছিলাম যে হি হি লাইকস ম্যাঙ্গো, ঠিক আছে? এক মিনিট, ম্যাঙ্গোর এম বড় হাতের হবে অবশ্যই। ম্যাঙ্গো একটা ফলের নাম, প্রপার নাম, তাই না? হি লাইকস ম্যাঙ্গো। এখানে হি, এটা হলো অ্যাক্টিভ সাবজেক্ট, মানে হি সে একজন পার্সন, সে কিন্তু নিজের মতো কাজ করতে পারে। কিন্তু আমি যদি ম্যাঙ্গো দিয়ে বাক্যটা শুরু করতাম, ম্যাঙ্গোর ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারতাম না যে ম্যাঙ্গো লাইকস হিম, তাই না? ম্যাঙ্গোর ক্ষেত্রে বলতে হতো ম্যাঙ্গো ইজ লাইকড বাই হিম। এই যে এই ব্যাপারটা, এই যে ঘুরায় পেঁচায় বলার বিষয়টা, এটাই আমাদের কি, এটাই যে হলো আমাদের ভয়েস চেঞ্জ করা। কারণ ম্যাঙ্গো তো নিজে অ্যাক্টিভ না, ম্যাঙ্গো নিজে কাজ করতে পারে না। এই জন্য প্যাসিভ ভয়েসে যখন যাচ্ছে, ঠিক আছে, যখন প্যাসিভ ভয়েসে যাচ্ছে, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটাই অন্যরকম। এই জন্য আমরা কি করছিলাম, এই জন্য আমরা আলাদা করে এই যে প্যাসিভের স্ট্রাকচার কিন্তু আমরা শিখছি, তাই তো? এই বিষয়টাই আজকে একদম ক্লিয়ার হয়ে যাবো, সমস্যা নেই। ক্লাসের মধ্যে এখন কিন্তু কোনো প্রশ্ন নিব না। কেউ হ্যান্ড রেজ তখনই করবে যখন ক্লাসে কোনো প্রবলেম হচ্ছে বা কোনো কিছু ইনফর্ম করতে চাচ্ছ। এই মুহূর্তে কিন্তু কোনো প্রশ্ন নেওয়া হবে না, ঠিক আছে? আশা করি বুঝতেছো। ওকে, এখন প্যাসিভের এই যে দেখি, এই যে অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা শিখেছি না? এই একই ভাবে তোমাকে কিন্তু এমন ভাবে আয়ত্ত করতে হবে তুমি যেন প্যাসিভ টু অ্যাক্টিভও করতে পারো, ঠিক আছে? মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস যেমন করতে পারবে, প্যাসিভ থেকেও অ্যাক্টিভ করতে পারবে। আমি তোমাদেরকে আরেকটু খুব দ্রুত মনে করাই দেই। মনে আছে যে আমরা ইনডেফিনাইট টেন্স, ঠিক আছে, খুব দ্রুত কিন্তু আমরা রিক্যাপ করব। ইনডেফিনাইট টেন্সে আমরা প্রেজেন্টে প্যাসিভ ভয়েসে, আমরা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার গুলো লিখি। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার ছিল এরকম যে এম, ইজ অথবা আর প্লাস ভি থ্রি। মনে রাখবে ভি থ্রি হলো প্যাসিভ ভয়েসের সব জায়গায় কমন, ঠিক আছে? তারপরে পাস্ট টেন্স, আমার সাথে লিখবে সবাই, সবাই লিখবেন কিন্তু আমার সাথে। পাস্ট টেন্সে কি, পাস্ট টেন্সে এই যে অ্যামিজারের জায়গায় জাস্ট ওয়াজ অথবা ওয়্যার, ঠিক আছে, ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভি থ্রি। আর এই জায়গা যে ফিউচার, ফিউচারে হইতো উইল বি বা শ্যাল বি প্লাস ভি থ্রি, ঠিক আছে? সো এটা কিন্তু ইনডিফিনিট গেল, ঠিক আছে? আমি তোমাদেরকে কিন্তু খুব শর্টে সেদিন কিন্তু ভয়েস চেঞ্জ আমি দেখাই দিয়েছি। ভয়েস চেঞ্জ একটু দেখলেই, তুমি নিচ থেকে দেখলেই কিন্তু ক্লিয়ার একদম হয়ে যাবে। এটা কিভাবে, মানে এটা কিন্তু প্যাসিভের স্ট্রাকচারটা লিখেছি এগুলো, ঠিক আছে? মানে তোমাকে ধরো পাস্ট ইনডিফিনিট একটা বাক্য দিলাম যে আই 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 লিসেন্ড, লিসেন না, আই এবার বলি আই ডিড মাই হোমওয়ার্ক, ঠিক আছে? এখন আই ডিড মাই হোমওয়ার্ক, এটা তুমি দেখেই বুঝতেছো এটা কোন টেন্স আছে।
তুমি আগে টেন্স বের করবা, আই আছে, সাবজেক্ট আছে, ঠিক আছে, তারপরে ডিড আছে মানে ভি টু আছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তখন তুমি অবজেক্ট আগে প্রথমে আনবা, মাই এইচ ডাব্লিউ। এখন এইটা অনুযায়ী তোমাকে কোন ভার্ব বসাইতে হবে, এই ওয়াজ বা ওয়্যার বসাইতে হবে। মাই এইচ ডাব্লিউ ওয়াজ, তারপরে কি ডিড, ডিড এর ভিতরে কি ডান বাই মি। এভাবে কি ভয়েস চেঞ্জ আমরা কিন্তু কন্টিনিউয়াস এইভাবে করছি, ঠিক আছে। এখানে একটু জানি যে কিছু বিষয় আছে যেগুলো একটু প্রবলেম হবে বা প্রথম প্রথম ঝামেলা হবে, ভয়েস চেঞ্জ একটু নিজে থেকেও পড়তে হবে, প্রচুর চর্চা করতে হবে। তারপরে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা দেখেছি, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্টে, ঠিক আছে, প্রেজেন্টে আমরা দেখেছি দেখেন এম, ইজ, আর প্লাস নতুন একটা ওয়ার্ড আমরা দেখেছি, সেটা কি বিইং, ঠিক আছে, বিইং প্লাস, আর ভার্বের রূপটা অলওয়েজ সেম বি থ্রি, ঠিক আছে, এম ইজ আর প্লাস বিইং প্লাস বি থ্রি। এটা ছিল প্রেজেন্ট স্ট্রাকচার। আমি তোমাদেরকে কেন বারবার করছি জানো, যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, আমি চাচ্ছি ক্লাসে যেন তোমাদের মুখস্থ হয়ে যায়। পাস্টের ক্ষেত্রে কিরকম, পাস্টের ক্ষেত্রে এম ইজ এর বদলে জাস্ট ওয়াজ ওয়্যার, ঠিক আছে, ওয়াজ বা ওয়্যার প্লাস বাকিটা সেম, বিইং প্লাস বি থ্রি, ঠিক আছে, সেম, সেম টু সেম। তারপরে এইদিকে ফিউচার, ফিউচারের ক্ষেত্রে দেখে সেম রকম, জাস্ট এই ওয়াজ এর বদলে কি, এমিজার ওয়াজ এর বদলে উইল বি শ্যাল বি, উইল বি বিং বা শ্যাল বি বিং, ঠিক আছে, শ্যাল বি প্লাস বাকি যা আছে তাই, ঠিক আছে। তো দেখেন সব কিন্তু ইজি, বাকিটা তোমাকে জাস্ট ফার্স্ট কাজ কি, তোমাকে যে অ্যাক্টিভে যে বাক্যটা দিয়েছে ওই বাক্যটার টেন্স নির্ণয় করা, টেন্স নির্ণয় করে তুমি এখানে বুঝবা যে কোন টেন্স আছে, ওই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী তোমাকে বসাই দিতে হবে। সো তোমার কিন্তু কয়েকটা জিনিস মাস্ট ভালো মতো থাকতে হবে, ঠিক আছে, মনোযোগ দেন। কয়েকটা জিনিস জানা থাকতে হবে, সেটা হলো প্রথমত বেসিক টেন্সের গঠন মুখস্থ থাকতে হবে, তারপর প্যাসিভে কোনটা কিভাবে করা হচ্ছে এটাও মুখস্থ থাকতে হবে, ঠিক আছে, এটা মুখস্থ না থাকলে আসলে পারা যায় না, ঠিক আছে, সরি টু সে, মুখস্থ থাকতেই হবে। তারপরে পারফেক্ট টেন্স, মেইন তোমাদের যে জিনিসগুলো লাগবে এইগুলাই হইলো এই পারফেক্ট টেন্স পর্যন্ত, ঠিক আছে, পারফেক্ট টেন্স। পারফেক্টের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট যে টেন্সটা আছে, ঠিক আছে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি কি লিখতাম, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার বলেন তো, আর তোমাদের র্যান্ডম আমি ধরবো। আচ্ছা, আহ মুনিফ, মুনিফ একটু বলেন ইউজুয়ালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন বলেন তো, আমি লিখি আপনি বলেন, আমি লিখতেছি। মুনিফ শুনতে পাচ্ছেন? মুনিফ তো শুনতেই পাইতেছেন নাকি? মুনিফ তোমার ক্যামেরা তো অন। হাই হাই, এখন এই অবস্থা হইলে হবে? আরশ বলেন, আরশ। স্যার সাবজেক্ট প্লাস হ্যাভ বা অথবা হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। ইয়েস, এটা হলো বেসিক, এটা হলো কোনটা, কোন ভয়েসে বলেন তো আরশ? এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, এটা অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভের ক্ষেত্রে জাস্ট তোমাকে এই যে হ্যাভ বা হ্যাজ আছে না, এটাকে হ্যাভ বা হ্যাজ এরপরে জাস্ট বিন যুক্ত করতে হবে, বিন প্লাস ভি থ্রি, এই এই এছাড়া আর কোনো চেঞ্জ নাই। মানে এখানে আই ইট রাইস ছিল, তুমি কি বলবা, সরি আই হ্যাভ ইটেন রাইস ছিল, দেখিয়ে ধরো পারফেক্ট তো, ঠিক আছে, আই হ্যাভ ইটেন রাইস, ঠিক আছে, রাইসটা শর্টে লিখলাম। এখানে তুমি লিখবা রাইস হ্যাজ বিন, দেখো হ্যাভ কেন হলো না, কারণ আই এর সাথে হ্যাভ হয়, রাইসের সাথে হ্যাজ হবে, হ্যাজ বিন ইটেন বাই মি, ঠিক আছে, এই ব্যাপারগুলো খুবই কমন কিছু বিষয়, বাট দেখতে পাচ্ছ না যারা, এই যে বিটেন বাই মি, এই ব্যাপারগুলো কিন্তু খুবই কমন বিষয়, এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকতে হবে। তো এভাবে আমি একটু একটু ভেঙে বুঝাইলাম আর একটু। তারপরে দেখেন, তারপরে আমরা যে জিনিসটা দেখবো, তারপরে দেখবো পাস্ট। পাস্টের ক্ষেত্রে হ্যাড প্লাস ভিত্তি ছিল ইউজুয়ালি, আমরা এখানে কি করব, হ্যাড, হ্যাড এর মতো থাকবে, এরপরে বিন প্লাস ভিত্তি, তারপরে ফিউচার,
আর ফিউচারের ক্ষেত্রে দেখেন, ফিউচার উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকে তাই না অ্যাক্টিভ টেন্সে। সে একইভাবে ওই উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ সেম থাকবে, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস কি আসবে, এই যে বিন, সবগুলোতেই বিন আসছে না, এই বিন আসবে, বিন প্লাস বি3। এই হলো স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলো মুখস্থ রাখতে হবে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু ভয়েস ক্লিয়ার হবে না। আরিশা কি কিছু বলতে চাও? সাবিবা হোসেন আয়শা, তুমি কি কিছু বলতে চাচ্ছো? আয়শা মনে হয় কিছু বলতে চাচ্ছে না। মুতাসিম, মুনিফ, তাহমিদ, তোমাদের যদি কিছু বলার থাকে বলতে পারো। স্যার দুঃখিত, ওই সময় স্যার মোবাইলটা হ্যাং হয়ে গেছিল, এর জন্য আমি অ্যান্সারটা দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ইনশাল্লাহ তুমি নেক্সট কোনো কোশ্চেনে তোমাকে ধরবো আমি, ঠিক আছে। ওকে, চলেন আমরা দেখি। আমরা এই রাইট ফর্ম অফ ভার্বে যখন ভয়েস আসছিল তখনই আমরা ভয়েসে শিফট করছিলাম ভয়েস শেখার জন্য। মজার ব্যাপার হলো ভয়েসের সাথে সাথে তোমার কিন্তু একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা বড় ক্রাইটেরিয়া তোমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। ওকে, হাত নামায় ফেলো, কোশ্চেন না থাকলে ইনশাল্লাহ লাস্টে কোশ্চেন নিবো। 34 পর্যন্ত শেষ করেছি আমরা। এই যে এইগুলো আমরা দেখেছি, ইফ আই ওয়ার এ কিং, আই উড হ্যাভ, এগুলো এই সব ব্যাপারগুলো আমরা দেখেছি তাই না। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে শেখাবো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। দেখো প্যাসিভ ভয়েসের যে জিনিসগুলো এখন দেখলে বুঝবা, এখন নিয়মগুলো দেখো। সব প্যাসিভ ভয়েসে প্রিন্সিপাল ভার্বটি কি হয়, পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3। দেখো আমার কথাই রিপিট করেছে, আমি বলেছি ভি3 হয়। দা থিফ ক্যাচ, দেখো চোর কি নিজে ধরে নাকি চোর ধরা পড়ে, একটু চিন্তা করো। এই ধরার কাজটা কিন্তু চোর নিজে করে নাই, ও ধরা পড়েছে। তার মানে কি দা থিফ ওয়াজ কট, ঠিক আছে। এই যে এইভাবে দেখো কমন সেন্স ইউজ করতে হবে। হি ইজ, হি ইজ মার্ডার, ঠিক আছে। কেউ খুন করে এখানে এটা বোঝাচ্ছে না, কেউ খুন হয়েছে এটা বোঝা হচ্ছে, ঠিক আছে। তাহলে কি, হি ইজ মার্ডার্ড, ঠিক আছে। অথবা সে যদি খুন করতো তাহলে বলতাম হি মার্ডার্ড। হুম, ওকে। এইটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। লেস যুক্ত, লেস যদি থাকে, লেস যুক্ত কোনো সেন্টেন্সের পরে যে সাবজেক্ট থাকে তার পূর্বে শুড বা মাইট বসে, মোস্টলি শুড বসে, ঠিক আছে। যেমন দেখো কিরকম, শি ইজ ওয়াকিং কেয়ারফুলি লেস্ট, তাহলে কি সি এর পরে স্লিপ, মেইন ভার্বটা আছে স্লিপ, ঠিক আছে, স্লিপটা হলো মেইন ভার্ব, তাহলে কি তোমাকে এখানে কি বসাই দিতে হবে জানো, শুড অথবা মাইট প্লাস স্লিপ। এবং শুড এবং মাইট এগুলোর পরে কিন্তু ভার্বের বেস ফর্মটাই হয়, ঠিক আছে। কারণ এগুলো কি, কারণ এগুলো মডেল অক্সিলারিজ। ওই যে আমি বলেছিলাম ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাড টু, অট টু, ইউজ টু, হ্যাড বেটার, উড রেদার, অ্যাম টু, ইজ টু, আর টু, এগুলো সব গুলো কি মডেল অক্সিলারি। তারপরে দেখেন হাসান ইজ ওয়াকিং ফাস্ট লেস্ট হি মিস, ঠিক আছে। তাহলে কি হবে এখানে, এই জায়গাটা কি হবে একটু বলেন তো, হি মিস আছে, তাহলে মুতাসিম একটু বলার ট্রাই করেন তো কি হবে, এই যে এই জায়গাটা। মুতাসিম মনে হয় শুনতে পাচ্ছে না, জাকারিয়া বলেন। স্যার হ্যাং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মুতাসিম বলো কি হবে তাহলে। শুড মিস। ইয়েস, মানে তুমি যদি লেস্ট দেখো, লেস্টের পরে যে অংশটুকু আছে যে ভার্বই থাক তুমি, শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে, শুড মিস দ্য ট্রেন, ইজ ওয়াকিং ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। হুম, স্যার প্রেজেন্ট বলেন। কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর টেন্সের প্যাসিভ ভয়েস হয়। পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট ভয়েস খুবই রেয়ার এবং নিয়ারলি হয় না, বুঝছো। আই হ্যাভ বিন ডুইং দিস ফর, হ্যাভ বিন বিং ডান, ঠিক আছে, এরকম ভাবে হবে, বাট এটা আসলে খুবই কমপ্লেক্স, এভাবে বলে না আসলে, ঠিক আছে। মানে ভাষার কাজ কি, মানুষের মনের ভাব সহজে প্রকাশ করা। সেই ভাষাই যদি হয়ে ওঠে এতই জটিল যে মাথা মাথা ঘুরে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটার ব্যবহার যোগ্যতা কমে যায়, আর এটা দেয় না। ভয়েস থেকে যে কোশ্চেন গুলো আছে, এই তিনটা ভয়েস, এই তিনটা টেন্সের মধ্যে থেকেই আসে। এই জন্য তোমাদের শেষ মুহূর্তে এইগুলোই আগে করে দিচ্ছি। ওকে, এখানে
দেখো, দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, দেখো দেয়ার ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে দেয়ার এর পরবর্তী ভার্বটি হবে কোন সাবজেক্ট অনুযায়ী জানো? দেখো, আমরা রিয়েল এক্সাম্পল দেখি। দেয়ার, এরপর ধরো বি ভার্ব, ঠিক আছে, আমরা কি বলি? দেয়ার আর অথবা দেয়ার ইজ, দেয়ার ওয়াজ ইত্যাদি, তাই না? এরপরে দেখেন একটা সাবজেক্ট থাকে, একটা নাউন থাকে। এই যে এই নাউনটা অনুযায়ী তোমার যা বসার কথা বি ভার্ব, সেই ভার্বটা বসবে। এ বয় আছে মানে একজন বালক, এ বয়ের সাথে ইজ হয় নাকি আর হয় বলেন তো? বি ভার্ব অবশ্যই ইজ। তাহলে দেয়ার ইজ অথবা ওয়াজও হয়, ঠিক আছে, কারণ এখানে তুমি টেন্স বুঝতেছো না এই বাক্য দেখে। ইজও দিতে পারো, ওয়াজও দিতে পারো। তারপরে দেখেন দেয়ার ড্যাশ টু পিপল। টু পিপল মানে দুইজন, দুইজন মানে কি? প্লুরাল। প্লুরাল হলে বিভার্ব কি হয়? বিভার্ব হবে ওয়্যার অথবা আর। সো এখানে কি দেখেন, দেয়ার আর অথবা ওয়্যার টু পিপল ইন দা শপ। এরকম বেসিক কিছু জিনিস আছে, দেখেন। এবার 64 নম্বর রুল, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। কোন সেন্টেন্সে ওয়াইল, ঠিক আছে, এখানে আমরা ওয়াইলের নিয়ম, ওয়াইলের নিয়মটা, ঠিক আছে, তোমাকে আজকে তোমাদের এই পিডিএফটা দিয়ে দিব, শেষ করে এই পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে। ওয়াইলের নিয়মে ঠিক পরেই যদি কোনো ভার্ব থাকে, তার দেখেন ওয়াইলের ঠিক পরে, ঠিক আছে, ওয়াইলের সাথে মানে ওয়াইল তারপরেই ভার্বটা লাগোয়া ভাবে, ঠিক আছে, বা একদম লাগানো অবস্থায় মানে অ্যাডজাসেন্ট ভাবে যদি ভার্ব থাকে, তার মূল ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। মানে একদম এভাবে থাকলে এই জায়গাটায় কি হবে? ভার্ব প্লাস আইএনজি, ভি1 প্লাস আইএনজি হবে। এখন যদি ওয়াইলের পর দেখেন সেকেন্ড একটা সিনারি, ওয়াইলের পর যদি সাবজেক্ট থাকে, যেমন ওয়াইল হি, ওয়াইল দা কিং, তখন তুমি পাস্ট কন্টিনিউয়াস অনুযায়ী তখন লিখতে হবে, ঠিক আছে। কিরকম এক্সাম্পল দেখলে আপনি খুবই ক্লিয়ারলি বুঝে যাবেন। দেখেন, তুমি খেয়াল করবা যে ওয়াইলের সাথে লাগোয়া ভাবে ভার্বটা আছে নাকি ওয়াইলের মাঝে একটা সাবজেক্ট আছে। দেখুন সেকেন্ড যে ইকুয়েশনটা, এখানে মাঝে একটা সাবজেক্ট আছে, বাট প্রথমটায় সাবজেক্ট নাই। যখন সাবজেক্ট নাই তখন তোমাকে কোনো বি ভার্ব লাগবে না, জাস্ট ভার্বের আইএনজি ফর্ম বসাই দিবা, কোনো ঝামেলা নাই, ঠিক আছে, একদম ঝামেলা চুকে গেল। কিন্তু যখন এরকম থাকবে, দেখেন, while he dash in the forest a snake bit him, এটা আপনাদের চয়ন লিখে দিই। while he, ঠিক আছে, dash in the forest a snake bit him মানে একটা সাপ তাকে কামড় দিল। আমি বলেছি while এর পরে যখন while এর সাথে কি আছে? সাবজেক্ট আছে, তখন এই যে ভার্বটা আছে এই ভার্বটা হবে পাস্ট কন্টিনিউয়াস রূপে, পাস্ট কন্টিনিউয়াস। এখন চিন্তা করেন কিভাবে সলভ করবেন। পাস্ট কন্টিনিউয়াস এর গঠনটা কি? পাস্ট কন্টিনিউয়াস দেখতে কেমন এটা একটু চিন্তা করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস মহাশয় দেখতে ঠিক এইরকম, সাবজেক্ট আছে, কন্টিনিউয়াস টেন্সে মনে রাখবে অ্যাক্টিভ বাক্যে কন্টিনিউয়াস টেন্সে সব সময় কি বিভার্ব আসে, আর পাস্ট বিভার্ব কি কি? ওয়াজ, ওয়্যার। আর কন্টিনিউয়াস টেন্স মানে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। সো এখানে কি হবে? ওয়াজ বা ওয়্যার হবে। হি এর সাথে ওয়াজ হয় না ওয়্যার হয়? হি এর সাথে ওয়াজ হয়। while he was walking in the forest a snake bit him। আশা করি বুঝতে পারছেন অ্যান্সার। তারপরে দেখেন কন্ডিশনাল সেন্টেন্স, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো। এইটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কন্ডিশনাল সেন্টেন্স খাতার মধ্যে নোট করবেন, ঠিক আছে, খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে, দেখতে হবে। সবাই তুলে ফেলবেন, তুলে ফেললে আমরা শুরু করবো। কন্ডিশন, ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স এই ব্যাপারটা আসছে কন্ডিশন থেকে। কন্ডিশন শব্দটার অর্থ হলো শর্ত, ঠিক আছে। শর্ত মানে কি? যদি একটা কাজ হয় তাহলে আরেকটা কাজ হবে, এটা হলো শর্ত। যদি তুমি এটা করো আমি এটা বলবো, ঠিক আছে। এরকম হয় না যে কি বলে, এই মুভিতে দেখি আমাদের হলো কোনো ক্যারেক্টারকে কিডন্যাপ করে নিয়ে যায়, কি ভিলেন কি বলে যে যদি তুমি 10 লাখ টাকা দাও তাহলে তোকে ছেড়ে দেবো, এটা কি শর্ত, তাই না? এই যে শর্ত, শর্তর সাথেই সম্পর্ক আছে কার জানো? ইফ, অর্থাৎ যদি। এই যদি এর সম্পর্ক আছে আপনার কিসের সাথে? শর্তর সাথে, ঠিক আছে। এবং কন্ডিশনাল সেন্টেন্সে আমরা ইফ যুক্ত বাক্য নিয়ে কাজ করি। ইফ যুক্ত বাক্য এর গঠন, ঠিক আছে,
তুমি যখন দেখবে যে ইফ দ্বারা দুইটা ক্লজ বা দুইটা বাক্যের অংশ যুক্ত আছে তোমার কোশ্চেনের মধ্যে, তুমি নিঃসন্দেহে বুঝে যাবে এটা কন্ডিশনাল সেন্টেন্স, এই টপিক থেকে প্রশ্ন এসেছে। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সের উদাহরণ কি কি হতে পারে, প্রথমে বেসিক কিছু উদাহরণ দেখি চলো। আমি বললাম যে ইফ ওয়াটার ইজ হিটেড, ইট বয়েলস। ঠিক আছে, এটা একটা উদাহরণ হতে পারে। তারপরে আমি বললাম যে ইফ ইফ ইউ ইফ ইউ কাম আই উইল গো। তুমি যদি আসো আমি তাহলে যাবো। ঠিক আছে, এটা একটা হলো। আমি বললাম যে ইফ ইউ স্টাডিড ইউ উড পাস। ঠিক আছে, তারপরে এক একটা কন্ডিশনাল লিখতে কিন্তু এক এক রকম। আরেকটা লিখবো, এটাও খেয়াল করবেন। ইফ ইউ হ্যাড প্লেড ওয়েল ইউ উড হ্যাভ won। ঠিক আছে, চারটা চার রকম দেখতে, কারণ কি দেখেন, চারটা বাক্যে কমন কি, প্রথম কথা কমন তো ইফ মহাশয়, তাই না? প্রতিটা বাক্যে ইফ আছে, অর্থাৎ এই প্রতিটা বাক্য কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, এটুকু তুমি শিওর, কন্ডিশনাল সেন্টেন্স, এটুকু তুমি শিওর হয়ে গেলা, এগুলো হলো কন্ডিশনাল সেন্টেন্স। কিন্তু চারটা বাক্যই কিন্তু চার রকম দেখতে। ওয়াই ইজ দ্যাট, বা সেটা কেন? সেটা তো হওয়ার কথা ছিল না, তাই না? চারটা বাক্য যদি if দ্বারা কানেক্টেড হয় তাহলে চারটা বাক্য আলাদা রকম কেন হইল? সেই প্রশ্নেরই আমরা জবাব নিয়ে হাজির হয়েছি, সমস্যা নেই। ওকে, এবার দেখেন, প্রথম বাক্যে টেন্স বের করতে হবে। ইফ ওয়াটার ইজ হিটেড, ঠিক আছে, এই টেন্সটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, প্যাসিভ ভয়েস আছে বাট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কন্ডিশনালে তোমার টেন্সটা ম্যাটার করবে, ভয়েসটা। ঠিক আছে, ভয়েস তো সঠিক লিখতে দিলেই হলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এই পাঁচটাও দেখো ইট বয়েলস, এই পাঁচটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই আছে। ওকে, একটা গেল। ইফ ইউ কাম, ঠিক আছে, এটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট না, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। কারণ দেখো সাবজেক্ট আছে, সাবজেক্টের পরেই কি আছে আপনাদের, ভার্বের বেস ফর্ম আছে। কিন্তু এই পাঁচটা দেখেন, এই পাঁচটা আপনাদের আছে হলো ফিউচার ইনডিফিনিট অবশ্যই। সো এখানে তো আলাদা হয়ে গেল গঠন। তারপর আরেকটা জিনিস দেখাই আপনাদের। এইখানে দেখেন ইফ ইউ স্টাডিড, এখানে সাবজেক্ট আছে তারপরে ভি টু, মানে এটা কি, এটা পাস্ট ইনডেফিনিট, তাই না? কিন্তু ওই পাশে দেখেন, ওই পাশেও পাস্ট ইনডেফিনিট বাট একটা নির্দিষ্ট গঠনের, সেটা হইলো উড প্লাস ভি ওয়ান। ঠিক আছে, এ পাশেও পাস্ট ইনডেফিনিট বাট গঠনটা মনে রাখবা যে উড এর সাথে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, উড এটা ভি টু, ঠিক আছে, বাট উড প্লাস ভি ওয়ান এরকম ভাবে হয়েছে। এবার দেখেন এই যে নিচে দেখতেছেন, ঠিক আছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন এই হলো ঝামেলা। সে কি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট কিভাবে চিনলা, গঠন দেখে অবশ্যই। পাস্ট পারফেক্ট দেখেন, সাবজেক্ট আছে, হ্যাড আছে, ভি থ্রি আছে, তাই তো? আশা করি বুঝতে পেরেছি। কিন্তু দেখো, ওয়েল ইউ উড হ্যাভ ওন, ঠিক আছে, উড আছে, হ্যাভ আছে, ওন আছে, এইটাও পাস্ট পারফেক্ট বাট একটু নির্দিষ্ট টাইপের গঠনের। তুমি দেখতে পাচ্ছ উড আছে, হ্যাভ আছে, ওন আছে, এইভাবে আমরা ইউজুয়ালি একটি বাক্যে পড়ি নাই। সো কিভাবে কি করব, কন্ডিশনাল দেখে ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমি সব এখন ক্লিয়ার করে দেবো। এই যে চারটা বাক্য লিখছি না, এইটা হইলো চার ধরনের কন্ডিশনাল। এটা এক টাইপের, এটা এক টাইপের, এটা এক টাইপের এবং এটা এক টাইপের। এই পৃথিবীতে এই চার ধরনের কন্ডিশনালই হওয়া সম্ভব। প্রথম কন্ডিশনালের নাম হলো আপনাদের জিরো কন্ডিশনাল। ঠিক আছে, জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল। মনে রাখবেন একটা জিনিস, সেটা হলো ইফ, দেখেন ইফ যে পাশটা থাকে, দেখি এখানে বাক্যের দুইটা অংশ আছে। এক হলো তুমি যদি পানি গরম দাও তাহলে কি হবে, পানি বয়েল হয়ে যাবে বা পানি ফুটে উঠবে, বা পানি ফোটে, গরম দিলে কি হয়, পানি ফোটে। এখন
ইফ যে বাক্যাংশের সাথে থাকে, ঠিক আছে, ইফ যুক্ত বাক্যাংশ, ইফ যে বাক্যে থাকে, সেটার নাম হইলো কি জানেন? সেটার নাম হলো ইফ ক্লজ। ইফ ক্লজ, ঠিক আছে। আর আহ, অপর বাক্যটি, ঠিক আছে, অপর যে বাক্যটি আছে, অপর বাক্য, ওইটার একটা নাম আছে। ওইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে, নাম মুখস্থ করাটা ম্যাটার না। নামটা ধরো এখানে রেজাল্ট্যান্ট ক্লজ অনেকে বলে। বাট দেখো, রেজাল্ট্যান্ট ক্লজ কেন বলে আমি বললাম যে ইফ ইউ কাম আই উইল গো, আই উইল গো, মানে এখানে একটু খেয়াল করেন, তুমি যদি আসো তাহলে আমি যাব। এখন ইফ ক্লজ কোনটা চিন্তা হবে আগে। এই দেখো, ইফ যুক্ত ক্লজটা, তুমি যদি আসো, ঠিক আছে। দেখো, তুমি যদি আসো তাহলে আমি যাব। দেখো, আমার যাওয়াটা হলো রেজাল্ট, তাই না? এটা হলো কন্ডিশন, ইফ ক্লজটাই হলো মেইন কন্ডিশন, আর এটা হলো মেইন শর্ত। আর এই কন্ডিশন যদি ফুলফিল হয়, সেটার কি রেজাল্ট, কি এই পাশটা, তাই না? এটুকু তো বুঝতে পারছেন? এইটুকু অংশের মানে এই পর্যন্ত বুঝে নাই কে? এই পর্যন্ত বুঝে থাকলে হাত তোলেন, মানে না বুঝে থাকলে হাত তোলেন, বুঝে থাকলে হাত নামায় রাখেন, সমস্যা নেই। সামিউল বাশির কি বোঝেন নাই বলেন? স্যার এই যে এইটুকু থেকে বুঝি নাই, এখন যেটুকু থেকে বলালেন। এই বাক্যটা খেয়াল করেন, ঠিক আছে। এই বাক্যে দুইটা অংশ আছে, যে তুমি যদি আসো আমি তাহলে যাব। দেখো, তুমি যদি আসো এখানের সাথে কি যদি আছে না ইফ আছে, এবং এইটাই কন্ডিশন, এটাই হলো শর্ত, তোমার আসাটা হলো শর্ত। তুমি যদি আসো তাহলে আমি যাব, মানে তুমি যদি আসো তাহলে রেজাল্টটা কি হবে, আমার যাওয়া, ঠিক আছে। তো রেজাল্ট ক্লজ হলো এটা। আর ইফ যুক্ত যে ক্লজটা আছে বা যে বাক্যাংশটা আছে, সেটা হলো ইফ ক্লজ। এটুকু বুঝছেন, যে ইফ ক্লজ আর রেজাল্টেন্ট ক্লজ। জি স্যার। ওকে, এরপরে মাহাদি বিন মোস্তফা, মাহাদি বলো। স্যার কন্ডিশনাল সেন্টেন্স কি সবসময় ইফ দিয়ে শুরু হয়? ইফ, হ্যাঁ ইফ, আবার তুমি বুঝবা, তোমাকে মেইনলি কন্ডিশন বা এরকম সিচুয়েশন যদি বোঝায়, ঠিক আছে। ইফ ছাড়াও অন্য ওয়ার্ড দিয়ে শুরু হইতে পারে, ঠিক আছে। বাট মোস্টলি তোমাদের লেভেলে যদি ক্যারেট কলেজ অ্যাডমিশনে আসে, কন্ডিশন ইফ দিয়ে আসবে। তোমাদেরকে মনে রাখবো, তোমাদেরকে অনেক প্যাঁচায় না ক্যারেট কলেজ অ্যাডমিশনে, অনেক ঘাটায়, অনেক গভীর থেকে প্রশ্ন এনে দেয় না। ক্যারেট কলেজ এক্সাম হলো খুবই বেসিক, বাট তোমাকে ব্যালেন্স থাকতে হবে, সবকিছুতেই ভালো একটা মার্ক সিকিউর করতে হবে। ওকে, তারপরে তাসিন হোসেন দিব্য, বলেন এই এই মুহূর্তে এইটুকুর মধ্যে কি বোঝেন নাই? স্যার ক্লোজটা একটু বুঝাই দেন। ক্লজ তো পড়তেছি না বাবা, ক্লজ মানে তুমি ধরে রাখো যে ক্লজ মানে বাক্যাংশ। এইটুকু যে বাক্যের অংশ, এই বাক্যে তো দুইটা অংশ, এটা তো বোঝা যাচ্ছে যে তুমি যদি আসো আমি তাহলে যাব, তাই না? মেইনলি ক্লজ যদি তুমি বুঝতে চাও, একটা ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে আলাদা। দেখো, এই বাক্যে, পুরা বাক্যে এই অংশের মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে, ইফ ইউ কাম, এটাও ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আর এইদিকে আই উইল গো, এখানেও কিন্তু উইল গো, এটা কিন্তু ফাইনাইট ভার্ব। সো ক্লজ হইলো দেখে যে বাক্যে একটা নির্দিষ্ট সাবজেক্ট আছে এবং নির্দিষ্ট ফাইনাইট ভার্ব আছে, সেটা হলো ক্লজ। কিন্তু একটা ক্লজ কিন্তু পুরাটা একটা বাক্য নাও হইতে পারে। ইফ ইউ কাম এটা পুরা বাক্য না, তাই পুরাটা একটা বাক্য, বাট এখানে দুইটা ক্লজ আছে, এটাও একটা ক্লজ, এটা একটা ক্লজ। ওইটা পরের বিষয়, ক্লজ যখন পড়বো, ঠিক আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়বো তখন। জুলকার নাইন বলেন, এটুকুর মধ্যে কি বুঝি নাই? স্যার আপনি ওই মানে প্রথমটা বোঝানোর সময় মানে একটু টেন্সের মধ্যে আমার একটু বেশ লাগছে। কি প্যাচ আছে বলেন, এই যে প্রথমটা বোঝানোর সময় এই পেজে। স্যার এখানে স্যার প্রথমটাতে স্যার হিটেড আছে না, এখানে তো স্যার পাস্ট ইনডিফিনিট হওয়ার কথা। একটু চিন্তা করেন, ভয়েস শিখছেন, এখানে ইজ হিটেড আছে, রাইস ইজ ইটেন বাই মি, এটা কোন টেন্স? যদি এখানে ইটেন আছে, রাইস ইজ ইটেন বাই মি কোন টেন্স বলেন তো জুলকার নাইন? স্যার এটা এই যে, প্রেজেন্ট ধরেন, ইনডিফিনিট। হ্যাঁ, এই রাইস ইজ ইটেন বাই মি, এইটা যেভাবে প্রেজেন্ট ইনডিফিনিট, ওই জিনিসটাও সেইভাবেই প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ ওয়াটার ইজ হিটেড। বুঝছেন? কারণ ওয়াটার তো নিজে কাউকে গরম করে না, ওয়াটারকে গরম করা হয়, এই জন্য ওয়াটার ইজ হিটেড। বুঝতে পারছেন? স্যার আর 4 নাম্বারটাতে স্যার দ্বিতীয় ক্লাসটার হুম, দিকটা সমস্যা, কারণ স্যার এখানে হ্যাভ আছে, হ্যাভে তো পাস্ট হয় না। ইউ উড হ্যাভ, দেখো উড আছে, ঠিক আছে, উড আছে, তারপরে হ্যাভ, তারপরে ভি3। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করে দিবো, এইটুকু তুমি নেক্সট পোর্শনে বুঝে যাবো, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, একটু ধৈর্য সহকারে এখন ক্লাসটা দেখেন। শাহি বলেন, শাহি বলেন, শাহি মজুমদার, কি বুঝেন নাই?
শাহী মজুমদার, নেট চলে গেছে নাকি? নেটটা ঠিক আছে? আমাকে শুনতে পাচ্ছ তো নাকি? নুজাত বলেন তো। স্যার এখানে যে উড উড পাস তারপরে উড হ্যাভ ওন, স্যার এগুলা কোন স্ট্রাকচারের? এগুলা আচ্ছা, এটা নিয়ে যে প্রশ্ন ওইটা আমি তোমার সামনে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা যদি প্রশ্ন হলে আমি এটা স্কিপ করবো এখন। একটু ওয়েট করো, তুমি বুঝে যাবা, ঠিক আছে? ওইটা নির্দিষ্ট একটা স্ট্রাকচার যেটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, তারপরে ওনাইজা, ওনাইজা বলেন। ওনাইজা, ওনাইজা শুনতে পাচ্ছে না, আরশ বলেন। স্যার কন্ডিশনাল সেন্টেন্সে হচ্ছে প্রথম ক্লাসটার রেজাল্ট কি সবসময় সেকেন্ড যে ক্লাসটা সেই সেকেন্ড না না না, রেজাল্ট আগেও থাকতে পারো। আই উইল গো ইফ ইউ কাম, ঠিক আছে? আমি এই যে এটা কিন্তু এভাবে বলতে পারি যে আই উইল গো ইফ ইউ কাম, ঠিক আছে? তোমাকে তখন বুঝতে হবে যে আসলে কন্ডিশন কোনটা, রেজাল্ট কোনটা, ভাবতে হবে। ওকে আরশ, তুমি কি এটাই প্রশ্ন করতে চাচ্ছিলে না? আমার তো মনে হয় এটাই প্রশ্ন করতে চাচ্ছিলে যে রেজাল্টেন্ট সবসময় ডানেই থাকবে কিনা। ওকে, এবার এবারে আমরা একটু আবার চলে আসবো, ঠিক আছে? এবার আমরা দেখবো যে জিরো কন্ডিশনাল জিনিসটা কি। জিরো কন্ডিশনাল হলো যেটা অলওয়েজ হয়, ঠিক আছে? অলওয়েজ হয়, অলওয়েজ হয়, অথবা আমরা বলতে পারি যে ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে? ইউনিভার্সাল ট্রুথ অথবা ফ্যাক্ট। এগুলো ফ্যাক্ট। কিরকম ফ্যাক্ট? পানিকে যদি তুমি গরম করো, পানি তো বাষ্প হবেই, তাই না? তারপরে যদি পানিকে যদি তুমি ফ্রিজ করো, পানি তো কি কি হবে? পানি তো বরফ হবে, আর বরফকে যদি গরম করো বরফ গলে যাবে। এইগুলো হলো ফ্যাক্ট, ঠিক আছে? তারপরে ইউনিভার্সাল ট্রুথ কিরকম? সকালবেলা সূর্য উঠবে, ঠিক আছে? এখানে কেউ না আসলেও সূর্য উঠবে, না আসলেও সূর্য উঠবে, এখানে কিন্তু কোনো তোমার কন্ডিশন কাজ করতেছে বলতে কি এটা হবে এইরকম যে এটার ব্যবহার কম, জিরো কন্ডিশনের ব্যবহার কম। যেমন এই যে আমি বললাম না যে ইফ উই হিট ওয়াটার ইট বয়েলস, দেখো মনে রাখবেন এই জিরো কন্ডিশনালের গঠনটাই এমন যে এই পাশেও যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট আছে না, এই যে সাবজেক্ট আছে, তারপরে V1 আছে, তাই না? দেখেন ওই পাশেও আবার সেম, ওই পাশেও সাবজেক্ট আছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। সো যখন আপনি দেখবেন যে এমন কোন একটা শর্ত যেটা এমনেও হবে অমনেও হবে, এটা কি ফ্যাক্ট, ঠিক আছে? যখন ফ্যাক্ট হয় তখন অলওয়েজ ওইটাকে আমরা বলি জিরো কন্ডিশনাল। এবং জিরো কন্ডিশনাল কি জিনিস? জিরো কন্ডিশনাল হলো বোথ ক্লজ। আপনাদের যে বোথ ক্লজ, ঠিক আছে? বোথ ক্লজ কোন টেন্সে হবে? বোথ ক্লজ যেখানে প্রেজেন্ট ইনডেফিনিট ক্লজ, ঠিক আছে? ইনডেফিনিট ক্লজ। তবে ভয়েসের মাইপাস থাকতে পারে, ঠিক আছে? ভয়েসের মাইপাস থাকতে পারে। ভয়েসের মাইপাস বলতে কি রকম? এই যে আমি একটু আগে বলেছিলাম যে ইফ ওয়াটার ইজ ওয়াটার ইজ কেপ্ট ইন ফ্রিজ, ঠিক আছে? ফ্রিজ বলতে ফ্রিজার, ফ্রিজার ইট ফ্রিজেস, তাই না? ফ্রিজেস ইনটু আইস। মানে তুমি যদি ফ্রিজারে পানি রাখো, এটা কি হয়ে যায়? এটা বরফে জমে যায়, ঠিক আছে? ফ্রিজেস ইনটু আইস। এখন খেয়াল করেন, তোমাকে যে জিনিসটা বুঝতে হবে সেই জিনিসটা হইলো এই বাক্যে কিন্তু দুইটাই আসলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই আছে, কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। এই যে জুলকারনাইন যে একটা খুবই স্মল একটা ভুল করে ফেলেছিল, তুমি মনে হতে পারে যে এখানে কেপ্ট, তাই না? এই জায়গাটায় কি কেপ্ট, কেপ্ট তো V3, তাহলে এটা তো প্রেজেন্ট না, তেমন মনে হতে পারে না। কিন্তু আমরা তো পড়েছি প্যাসিভ ভয়েসে যে টেন্সই হোক, প্রেজেন্ট পাস্ট বা ফিউচার, সেটা কিন্তু V3 তেই হয়। তো তুমি V3 দেখে কিন্তু জাজ করতে পারবা না। V3 দেখে তুমি জাজ করতে পারবা ওটা পারফেক্ট টেন্স তখনই যখন এর আগে হ্যাভ ভার্ব আছে, ঠিক আছে? যেমন আই,
হ্যাভ ইটেন রাইস, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে তুমি বুঝতে পারো পারফেক্ট টেন্স, কারণ কি এখানে ভি থ্রি আছে এবং তার আগে একটা হ্যাভ ভার্ব আছে অ্যাক্টিভ সেন্টেন্সে। কিন্তু এখানে কিন্তু হ্যাভ ভার্ব নাই। তুমি যখন দেখবা যে ভি থ্রি এর আগে কি আছে, ভি থ্রি এর আগে একটা বি ভার্ব যুক্ত হয়েছে, বি ভার্ব যুক্ত হয়েছে, তার মানে এইটা হইলো এই যে এই ক্লসটা প্যাসিভ, ঠিক আছে। তখন প্যাসিভের ফর্মুলা অনুযায়ী তোমাকে বুঝতে হবে যে এটা কোন টেন্স। এটা প্যাসিভ অনুযায়ী কোন টেন্স বলেন তো? ইজ আসছে না, প্রেজেন্ট ইনডিফিনিট, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। সো পানি যদি ফ্রিজে রাখা হয় এটা তো বরফ হবেই, তাই না? এখানে এখানে তুমি যতবার রাখবা ততবারই হবে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না যে তুমি আসলে আমি যাব, ঠিক আছে, এরকম কোনো কিন্তু ঘটনা না। এটা কিন্তু অলওয়েজ, এটা হলো ফ্যাক্ট, ঠিক আছে। এই জন্য এই বাক্যটা তোমাকে লিখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট। ইনডেফিনিট। তো এই যে দুই পাশই প্রেজেন্ট ইনডেফিনিট হয় যখন ফ্যাক্ট থাকে, এই ব্যাপারটাই হলো জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল মনে রাখা সবচেয়ে সোজা, দুই পাশ অর্থাৎ দুইটা ক্লজই আপনাদের হবে প্রেজেন্ট ইনডেফিনিটের। তারপর দেখেন, তারপরে জিরো কন্ডিশনাল পরে দুই নাম্বার হলো পাস্ট কন্ডিশনাল, ঠিক আছে। পাস্ট কন্ডিশনাল এর নামই পাস্ট কন্ডিশনাল, দুই নাম্বার। পাস্ট কন্ডিশনাল কোন জিনিস, ঠিক আছে? তুমি যখন দেখবে ফ্যাক্ট না বা কোনো ইউনিভার্সাল ট্রুথ না, দেখবে নট ফ্যাক্ট, নট ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে, ইউনিভার্সাল ট্রুথ যখন এইরকম না, কিন্তু আপনাদের যে ইফ ক্লজ, ঠিক আছে, ইফ যুক্ত যে ক্লজটা আছে ওইটা আপনি দেখলেন যে হইলো ওইটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। আর আপনি দেখলেন যে আচ্ছা, যদি এইটুকু দেখেন, হ্যাঁ, তখন নিঃসন্দেহে আপনি একটা ডিসিশনে চলে আসবেন। এটা কখন আমি বলেছি কিন্তু, when the sentences are not fact and universal truth, যখন এই দুইটা না, ধরো তো এই দুইটা দুইটা না কিভাবে বুঝবা? ধরে এমন হতে পারে যে if if I play football, the team ড্যাশ উইন। এখন উইনের সঠিক রূপটা কি হবে, ঠিক আছে, এরকম যদি আসে, তুমি দেখো, তুমি এখানে নর্মালি বলতেছো যে আমি যদি ফুটবল খেলি, আমি যদি ফুটবল খেলি টিম কি হবে, জিতে যাবে, এটা মিন করতেছে, তাই না? অথবা টিমের জেতার একটা বিষয় আছে, বাট এইটা কি কোনো ফ্যাক্ট? একটু চিন্তা করেন তো, এটা কি কোনো ফ্যাক্ট যে তুমি খেললেই জিতবে? এখানে লাকের বিষয় আছে না, এখানে লাকের বিষয় আছে, এটা কিন্তু কোনো ফ্যাক্ট না। পানি যদি গরম করো, ওইটা কি বয়েল না হওয়ার কোনো চান্স আছে? পানি গরম করলে ওইটা কিন্তু বয়েল হবেই, ওইটা ফ্যাক্ট। কিন্তু তুমি খেললে তোমার টিম জিতবে, ব্যাপারটা কখনো ফ্যাক্ট হতে পারে না, যেহেতু ফ্যাক্ট না। এবং এই যে ইফ ক্লজটা কোন টেন্সে আছে, ইফ আই প্লে ফুটবল, দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট আছে আর এদিকে বি ওয়ান আছে, মানে প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট। তখন যখন এরকম হবে তখন আপনাদের যে রেজাল্টেন্ট ক্লজ আছে, এই ক্লজটা, এই ক্লজটার গঠন হবে এরকম যে উইল বা শ্যাল প্লাস বি ওয়ান, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে। কখন? যখন এটা কোনো ফ্যাক্ট না। ওকে, তাহলে এখানে কি হবে, দ্য টিম উইল উইন, ঠিক আছে, এভাবে বাক্যের গঠনটা হবে। এখানে কিন্তু উইন্স যদি দাও তাহলে ভুল, কারণ এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে, এটা জিরো কন্ডিশনাল লেখা যাবে না। এটা আপনাকে ফার্স্ট কন্ডিশনাল লিখতে হবে, অর্থাৎ ইফ ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে এবং রেজাল্টেন্ট যে ক্লজটা আছে এইটা হবে আপনাদের কি, ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনে। তারপরে ফার্স্টের পরে কি আসে? ফার্স্টের পরে আসে সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে, সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কিভাবে কি করবেন? সেকেন্ড কন্ডিশনালে মনে রাখবেন যে ইফ ক্লজ যদি দেখেন, ইফ ক্লজে আপনার পাস্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স বলতে সামিউল বাশির, হ্যাঁ, সামিউল বাশির বলেন তো পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কেমন?
সামিউল শুনতে পাচ্ছ? জি স্যার, সাবজেক্ট প্লাস V2। ইয়েস, গুড। সাবজেক্ট প্লাস V2, ঠিক আছে এইটা। তাহলে ইফ ক্লজ যদি এরকম হয়, যেমন কি ইফ ইউ স্টাডিড ইউ ড্যাশ পাস, ঠিক আছে, ধরো এরকম আছে, তখন কিভাবে করব? এখানে দেখো, এখানে কিন্তু তোমার এই কন্ডিশনাল অনুযায়ী মিলছে, তাই না? ইফ ক্লজ যেটা আছে, এই যে ইফ ক্লজ কি পাস্ট ইনডিফিনিট, এখানে কি পাস্ট ইনডিফিনিট আছে সামিউল? দেখো তো ইফ ক্লজ কি পাস্ট ইনডিফিনিটে আছে? এখানে জি, এই যে ইফ ক্লজ, এই যে ইফ ক্লজ। আছে। ওকে, আচ্ছা, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট। এখন তোমাকে চিন্তা করতে হবে, তাহলে এই পাশটা কি হবে, এই পাশটা কি হবে, এখন আমরা দেখবো, ঠিক আছে? যখন ইফ ক্লজ পাস্ট ইনডিফিনিট থাকে, তখন এই পাশে উড প্লাস V1 বসাই দিবেন, ঠিক আছে? উডের বদলে অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তুমি মাইট বা কুড লেখা দেখতে পারো, ঠিক আছে, মাইট বা কুড। বাট মোস্টলি সবচেয়ে বেশি কি ইউজ হয়, সবচেয়ে বেশি ইউজ হয় উড, ঠিক আছে, উড প্লাস V1। মনে রাখতে হবে এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 যদি থাকে, তাহলে ও পাশে অবশ্যই আপনাকে উড প্লাস V1 বসাইতে হবে। যেরকম এই বাক্যে হলো কি লিখতা, ইউ ড্যাশ পাসের জায়গায় তুমি লিখতা ইউ উড পাস, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনালে আপনার জন্য লাস্ট কন্ডিশনাল। এটা শিখতে মোটামুটি আপনি কন্ডিশনাল একদম শিখে গিয়েছেন, ঠিক আছে? থার্ড কন্ডিশনাল পাস্ট ইনডিফিনিটটা পড়েছি। দেখেন এইটা, এখানে এখন আমরা দেখবো ইফ ক্লজ যেটা আছে, ঠিক আছে, ইফ ক্লজ যেটা আপনি দেখতে পান, ইফ ক্লজ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমাদের বলবে হলো, দেখি কে বলবে, বলবে সাদ, সাদ বলেন পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন? সাদ শুনতে পাচ্ছেন? সাদ শুনতে পাচ্ছে না। আফরার রহমান পহি, পহি তুমি বলার চেষ্টা করো তো, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন? আচ্ছা, ওহির আইডিটা খুঁজে পাচ্ছি না, তোমাকে যে পারমিশন দিব। আচ্ছা হ্যাঁ ওহি, তুমি একটু বলো যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন? Past perfect tenses structure হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস ভিএসপি, তাই তো? এইটুকু আর কি মেইন। থ্যাংক ইউ ওহি। তাহলে তুমি যদি দেখো যে ইফ যুক্ত যে ক্লজটা আছে কন্ডিশনাল সেন্টেন্সে, সেটা হলো পাস্ট পারফেক্টে আছে। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখি। ইফ ইউ হ্যাড স্টাডিড ইউ, দেখো ওই বাক্যটাই আমি লিখলাম তোমাদের, ঠিক আছে, বোঝানোর জন্য, চেঞ্জটা বোঝানোর জন্য। ইফ ইফ ইউ হ্যাড স্টাডিড, তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে ইফ ইউ হ্যাড স্টাডিড এই বাক্যটার ভাঙো যদি, ইউ এর আছে কি সাবজেক্ট আছে, তারপরে হ্যাড আছে, ঠিক আছে, হ্যাড অর্থাৎ হ্যাভ ভার্ব, তারপরে কি V3 আছে, দেখো মিলে গেছে, তাই না? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এখন তাহলে এই যে রেজাল্টেন্ট যে আপনাদের ক্লজ আছে, এই যে এই পাশটা আছে, তখন এই পাশটা কেমন হবে? এই ক্ষেত্রে তো তুমি উড প্লাস V1 দিয়েছিলা, তাই না? কিন্তু এখানে তো উড প্লাস V1 দিতে পারবা না, কারণ এটা তো আপনাদের পাস্ট পারফেক্ট আছে, পাস্ট ইনডিফিনিটে নাই। সো এখানে আপনাদের বুঝতে হবে, এই জায়গাটা মনে রাখবে, এই জায়গাটাও ফিক্স একটা জায়গা, এই জায়গাটায় অলওয়েজ উত্তরও সেম হবে। যখন আপনি এই পাশে পাস্ট পারফেক্ট দেখবেন ইফ ক্লজে, হ্যাঁ, তখন তুমি নিঃসন্দেহে এ পাশে লিখবা উড প্লাস হ্যাভ প্লাস V3, ঠিক আছে? এখন উডের বদলে, এক মিনিট, উডের বদলে এখানে মাঝে মাঝে কি কি উঠায় আমি বলেছিলাম, মাইট হতে পারে, তারপরে কুড হতে পারে, ঠিক আছে? এখন মোস্টলি কোনটা ইউজ হয়? মোস্টলি ইউজ হয় উড, উড, ঠিক আছে? উডটা 3 স্টার দেখবেন।
উড প্লাস হ্যাভ প্লাস V3, এটা হলো থার্ড কন্ডিশনালের রেজাল্টেন্ট ক্লজের গঠন। তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এখানে পাস ভার্বটা কি, এটা হলো পাস। তো এখানে তুমি উড হ্যাভ, পাঁচের V3 কি, পাস্ট, পাস করতে, ঠিক আছে। সো এইভাবে আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা শিখি। দেখেন এভাবে যদি বিস্তারিত না শেখাতাম তাহলে কিন্তু পারতাম না। আমি চলেন এখন আহ দেখি এখানে কি বলেছে। কন্ডিশনাল সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ, পাস্ট ইনডেফিনিট, যে দেখো এইটুকু যদি আমি কিন্তু পারতাম যে তোমাকে এভাবে রুলস দিয়ে পড়াই যেত, তাই না? তুমি কিন্তু এত ডিটেইল বুঝতে না, আমার একটা টাইম লাগলো, বড়সড় টাইম লাগলো, বাট তুমি কিন্তু এই যে এই ক্লাসটা দেখে কন্ডিশনাল সেন্টেন্স যেভাবে বুঝবে, তুমি কিন্তু এভাবে রুল দেখে দেখে বুঝবে না। দেখো এখন আমরা মিলাবো, ইফ আই নিউ হার নেম, ঠিক আছে, একটু চিন্তা করেন ইফ ক্লজটা, অন্য কোনো রুল দেখতে হবে না তোমাকে, তুমি জাস্ট ক্লাসের কথাটা মনে কর, ইফ আই নিউ হার নেম, এইটা ইফ ক্লজটা কোন টেন্স, দেখো আই এর পরে নিউ আছে মানে পাস্ট ইনডেফিনিট, তাই না? পাস্ট ইনডেফিনিট থাকলে কি হয়, ওপাশে ওপাশে উড প্লাস V1, দেখেন মিলছে কিনা, উড প্লাস V1, দেখছেন? এভাবে দেখেন এখন কিভাবে মিলবে, ইফ ইট রেইন, এখানেও পাস্ট ইনডেফিনিট, তাহলে আই গো, ঠিক আছে, আই কুড নট গো, ঠিক আছে, এখানে উডের বদলে কুড দিয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু অর্থ অনুযায়ী এখানে তোমাকে নট গো দিতে হয়, ঠিক আছে, নট গো দিতে পারো, সেক্ষেত্রে কুড নট গোটা আসবে। তারপরে দেখেন থার্ড কন্ডিশনাল, ইফ আই হ্যাড সিন মাই ব্রাদার, দেখেন সাবজেক্ট আছে, হ্যাড আছে, V3 আছে, তাহলে এপাশে কি হবে, টেলের জায়গায় উড হ্যাভ, উড প্লাস হ্যাভ প্লাস টোল্ড, ঠিক আছে, উড হ্যাভ টোল্ড, দেখেন উড হ্যাভ টোল্ড মিলে গিয়েছে। আচ্ছা এখন এখন যেটা শিখলে দেখো এখন ম্যাথের মতো মিলবে ইংলিশ। ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার, এখানেও কিন্তু পাস্ট পারফেক্ট, ঠিক আছে। দেখো ইউ ক্যাচ দ্য ট্রেন, এখানে কুড হ্যাভ কট দিলেও হবে, উড হ্যাভ কট দিলেও হবে, মাইট হ্যাভ কট দিলেও হবে, ঠিক আছে, বাট উড ইউজ করাই বেটার, এখানে কুড দিয়েছে, সমস্যা নাই। মূলত দেখেন এইটুকুতে কন্ডিশনাল শেষ করেছে, বাট এটা কিন্তু তুমি কখনোই বুঝতে না, দেখছো কন্ডিশনাল, এই যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন কি, অপর পাশ ফিউচার ইনডিফিনিট হবে, কখন, যখন নট আ ফ্যাক্ট, ঠিক আছে, যখন এটা ফ্যাক্ট না তখন। ইফ হি রিডস অ্যাটেন্টিভলি, সে যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করে, এপাশে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এপাশে কি হবে, ফিউচার ইনডিফিনিট হয়ে যাবে, হি উইল মেক আ গুড রেজাল্ট, দেখতে পাচ্ছেন? আশা করি দেখতে পারতেছেন। তারপরে দেখো প্যাসিভের ক্ষেত্রে, প্যাসিভের নিয়ম এখন দেখেন, যে আপনাদের যে জিনিসগুলো আসছে প্যাসিভ ভয়েস, এগুলো কিন্তু আমরা সব করে ফেলছি, দা ওয়ার্ক উইল বি ডান বাই হিম, রাইস ইজ ইটেন বাই মি, যে এগুলো এখন সহজ লাগবে। তোমরা জাস্ট এই শীটটা, সেটা তোমাদের এখনই দিয়ে দিচ্ছি, এটা দেখে নিবা, ঠিক আছে। আমি এটাও বলেছিলাম যে বোথের পরে যখন দুইটা নাউন থাকে এন্ড দ্বারা যখন যুক্ত থাকে, তখন কি এর কি হয়, বোথ নীরা এন্ড লিজা ইজ ইন্টেলিজেন্ট হবে নাকি আর হবে, অবশ্যই আর হবে, কারণ নীরা এবং লিজা দুইজন মানুষ, ঠিক আছে। এরকম সহজ সহজ কিছু নিয়ম আছে, সবগুলো পড়বে। আচ্ছা এখানে একটা বোঝার বিষয় আছে, রুল নাম্বার 75 দেখেন, ঠিক আছে। যখন আমরা সচরাচর প্রোনাউন কিভাবে ইউজ করি, আমরা বলি যে আমি এই কাজটা করেছি, অথবা বলি যে তুমি এই কাজটা করেছো, অথবা বলি সে এই কাজটা করেছে। কিন্তু এক বাক্যে একাধিক প্রোনাউন যখন ব্যবহার হয়, ধরো আমি বলবো যে সে, তুমি আর আমি এই কাজটা করছি, ঠিক আছে, অথবা আমি, তুমি আর সে এই কাজটা করছে, তখন কিভাবে প্রোনাউনের সিকোয়েন্সটা বসে, ঠিক আছে, সিকোয়েন্স অফ প্রোনাউন দেখো, দেখেন এইটা যদিও তোমাদের সিকোয়েন্স অর্থে এখানে ইয়া করে নাই, দেখেন তবে এখানে আছে, দেখেন যখন এন্ড দ্বারা অনেকগুলো সাবজেক্ট যুক্ত থাকে তখন আমরা জানি ভার্বটি প্লুরাল হয়, অর্থাৎ বি ভার্ব কি হবে, প্লুরাল, আর বা ওয়্যার হবে। এখন পার্সন সাজাবো কিভাবে, এই জিনিসটা দরকার, 2 3 1, ঠিক আছে, মনে রাখবেন 2 3 1, এটা হলো সেকেন্ড পার্সন আগে, থার্ড পার্সন তারপর, তারপরে ফার্স্ট পার্সন। বাট এটা নর্মাল কোনো বাক্য হলে, হ্যাঁ, নর্মাল যে কোনো বাক্য হলে সেকেন্ড পার্সন আগে, দেখেন ইউ, হি এন্ড আই ড্যাশ ফ্রেন্ডস, ঠিক আছে, কি হবে, আর ফ্রেন্ডস। কিন্তু দেখো সাজানো হয়েছে কি হবে, 2 3 1, এভাবে, দেখছো। কিন্তু এখানে তাহলে আই ইউ এন্ড হি কেন হলো, কোয়েশ্চেন হতে পারে স্যার এই বাক্যে আবার আই ইউ এন্ড হি কেন। যখন মনে রাখবেন যে দোষ স্বীকার করা যখন বোঝায়, দোষ স্বীকার করা বা কোনো অপরাধ মাথায় মাথা পেতে নেওয়া, ঠিক আছে, তখন সবচেয়ে পোলাইটনেস কি জানো, নিজের দোষটা আগে স্বীকার করা, তারপরে তোমার সামনে যে আছে তার দোষটা স্বীকার করা, তারপরে যে নাই
তার দোষটা পরে স্বীকার করা, ঠিক আছে? যে নাই তার দোষ স্বীকার, তার দোষের কথা বললে কি গিবত হয়ে যাবে না? মনে রাখবা যে 1 2 3, তখন 1 2 3 আগে নিজেরটা, তারপরে তোমার সামনে যে আছে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। এটা শুধুই দোষ স্বীকার করার সময়। যেমন দেখো, আই, ইউ অ্যান্ড হি আর টু ব্লেম ফর দিস, ঠিক আছে? মানে কি এটা? ব্লেম মানে কি? ব্লেম নেওয়া, কোনো কিছু দোষ, দায় নেওয়া, ঠিক আছে? এই জিনিসটা হলো দোষ স্বীকার করার ক্ষেত্রে ইউজ হয়েছে। ওকে, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আপনাদের আরো কিছু ব্যাপার আমি পড়াবো, এগুলো না অনেক 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 এক্সট্রা দেওয়া আছে। সবই দেখো, এগুলো কিন্তু আমরা পড়ছি, বিফোর আফটার দিয়ে যুক্ত ক্লজ। এই শিটটা তোমাদের দিয়ে দিব, তোমরা পুরাটা পড়বে এবং দাগানো জিনিসগুলো খুব ভালো মতো পড়বেন, ঠিক আছে? আমি আবার দরকার হলে দাগাই দেবো, সমস্যা নেই, আপনাদের দাগাই দিতে হবে। সেদিনকার এইগুলো আছে, আমি দাগাই আপনাদেরকে আজকে পিডিএফ দিয়ে দেবো। রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব এবার পরীক্ষাতে পুরা থাকবে, ঠিক আছে? তারপর ইংলিশ ফর টুডে বের করতেছে আপনাদের, ইংলিশ ফর টুডেটাও আপনাদের পড়তে হবে। লাস্ট কোন জিনিসটা পড়া দিয়েছিলাম কে বলতে পারবেন? জুলকার নাইন বলতে পারবেন, বা নুজাদ বলতে পারবে লাস্ট দিন ইংলিশ কি পড়া দেওয়া হয়েছিল? স্যার আমাদেরকে 16 নাম্বার ইউনিট থেকে 20 নাম্বার ইউনিট পর্যন্ত 5টা ইউনিট থেকে ওয়ার্ড লিখতে দিছিলেন। 16 থেকে 20, চলেন 16 থেকে 20। কারো কি কোনো প্রবলেম আছে? 16 থেকে 20 এই যে এই পর্যন্ত যে পড়া দিয়েছিলাম, ও ষোলো স্যার, থেকে বিশ আচ্ছা, ওকে, আশা করি নাই। তবু আমরা কিছু এগিয়ে যাই, দেখি কি কি আছে। 52 থেকে 53 পেজ। আমাদের বইটা অনেক ভালো একটা বই, আসলে সহজ বই, ঠিক আছে? আমাদের বইয়ের জন্য আসলে গ্রেটফুল থাকা উচিত যে এই বইটা আসলে তোমরা বেশ ইজি হিসেবে পেয়েছো। পরের দিকে ইন্টারমিডিয়েট এসএসসি পাস করলে দেখবা যে ইংলিশ বইটাও কঠিন লাগবে। দেখো, প্রতিটা কবিতার পয়েটের নাম কিন্তু মনে রাখতে হবে বা জানতে হবে, পরীক্ষায় যেন খুব সহজেই উত্তর করতে পারো। বোট সেল অন দ্য রিভার্স, এই যে এই কবিতাটা দেখতেছো, এটা কি দেখো? বোট সেল অন দ্য রিভার্স, নদীতে কি নৌকা চলে, এন্ড শিপ সেল অন দ্য সিজ, ঠিক আছে? সিজ মানে কি? সাগরে বা সমুদ্রে চলে জাহাজ। আর ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘ যেগুলো আকাশের মধ্যে চলে, আর প্রিটিয়ার ফার দ্যান দিস, ঠিক আছে? মানে এই বোট এবং দিস বলতে কি বোঝাই? বোট শিপের চেয়েও এই ক্লাউড বেশি সুন্দর দেখতে, ঠিক আছে? These are there are bridges on the rivers. নদীতে কি থাকে? ব্রিজ থাকে। পদ্মা ব্রিজ দেখেছো, যমুনা ব্রিজ দেখেছো, as pretty as you please, ঠিক আছে? মানে অনেক সুন্দর। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, ঠিক আছে? ব্রো দ্যাট ব্রিজেস হেভেন and overtops the trees and builds the road from earth to sky is prettier far than this. আচ্ছা বলেন তো, বো বলতে কি বুঝিয়েছে? কে বলতে পারবেন? বউ বলতে কি বুঝেছে? হ্যান্ড রেজ করেন, আমি ইনশাল্লাহ উত্তর নেবো। রাহা, রাহা বলেন তো বউ বলতে কি বোঝানো হয়েছে, দেখি আপনার কেমন পারেন। বলেন বলেন। ধনুক। হাই, আবার একটু ভাবেন তো, ন্যাচারাল কিছু। ধনুক তো তোমার তো আকাশের মধ্যে ধনুক। থাকে না, তাই না? আচ্ছা মাহাদিমিন মোস্তফা, তুমি একটু ট্রাই করো তো। স্যার রেইনবো। রেইনবো, এক্স্যাক্টলি। বো নামের মধ্যে তো একটু বোঝা উচিত। দেখেন, আপনাদেরকে আসলে কেউ ওইভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়েনি তো। বো দ্যাট ব্রিজেস হেভেন অ্যান্ড ওভারটপ দ্য ট্রিজ অ্যান্ড বিল্ডস দ্য রোড, একটা রোড তৈরি করে ফ্রম আর্থ টু স্কাই, ঠিক আছে? পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। এই বো বলতে বুঝিয়েছে রেইনবো ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, ঠিক আছে? এই যে আপনাদের কিন্তু প্রশ্ন আছে, আপনাকে এই কবিতাটা দিয়ে বললো, হোয়াট বো ইজ দ্য পোয়েট টকিং অ্যাবাউট when she says but the bow that bridges heaven? এই যে দেখতে পাচ্ছেন না এটা, ঠিক আছে? এখানে যদিও বেশি নিচ দিয়ে দেখাইছে, অঙ্কন এত নিচ দিয়ে হয় না, বা ছবি যাই হোক, বাট মেইনলি কি বো, ঠিক আছে? রেইনবো। তারপরে দেখো, দ্য কেয়াস লাইক দ্য পোয়েম আউট লাউড, এখানে আরেকটা পোয়েম আছে। এটি আচ্ছা, সব এভাবে পড়াই দিলে তো হবে না, টাইম লেগে যাবে অনেক। আপনাদের মেইন মেইন জায়গাগুলো বুঝাই দিই।
আমাদের ভোক্যাব আইটেম গুলো, ঠিক আছে। এখানে দেখো একটা আছে সব কুকিং আইটেম এবং কাটলারিজ এর নাম, তাই না? দেখো অপশন গুলো দেওয়া আছে। কাটলারিজ এর নাম, পর্ক মানে কি এগুলো কিন্তু জানতে হবে। পর্ক মানে কি, কাঁটা চামচ, তাই না? তারপরে দেখো স্টোভ মানে চুলা, ফ্রাইং প্যান মানে তো জানোই, হিট মানে তাপ, চিলি মানে মরিচ, বোল মানে বাটি, স্পুন মানে শুধু চামচ, এগুলো কিন্তু জানতে হবে। পোর মানে কি, ঢালা, অমলেট মানে ডিম ভাজি, এগুলো কিন্তু মেইনলি এই লেসনের উদ্দেশ্যে তোমাকে এই ওয়ার্ড গুলো শেখানো, জীবনের জন্য অনেক প্রয়োজনীয় ওয়ার্ড, ঠিক আছে। তারপরে দেখেন কিছু ভার্ব আছে, এগুলো হলো ভার্ব, বাট এক একটার অর্থ কিন্তু এক এক রকম। দেখো, ব্রেক মানে ভাঙা, বিট, বিট মানে কি বলেন তো? বিট মানে এই যে ডিম গোলায় না, এইটা, বা গোলানো, ঠিক আছে। বয়েল মানে কি, সিদ্ধ করা। চপ মানে কাটা, এই যে কুচি কুচি করে মরিচ কাটে এটা। ফ্রাই মানে ভাজা। পোর মানে ঢালা, ঠিক আছে, কোথাও কোনো কিছু ঢালা, এই যে পোর, গ্লাসে পানি ঢালতেছে। স্টার মানে কি জানো? স্টার মানে নাড়ানো, আমরা চাই চিনি দিয়ে নাড়াই না, এরকম। আর স্লাইস মানে কোনো কিছু অর্ধেক করে কাটা, দুই ভাগ করা, স্লাইস। তো দেখো এক একটা ভার্বের কিন্তু এক একটা রকম অর্থ, এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। নতুন হাসন রাজা পর্যন্ত দিয়েছিলাম, তাই না নুসহাত? একটু বলো তো, অথবা রাহা একটু বলো। নুসহাতের মাইক মিউট করা তো। রাহা শুনতে পাচ্ছ? জি স্যার। বলো যে আমরা কোন পর্যন্ত পড়া দিয়েছিলাম লাস্ট দিন, হাসন রাজা পর্যন্ত? লেসন 20। ইয়েস, লেসন 10 হাসন রাজা পর্যন্ত। তাহলে এইটা তো পড়ছেন, ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। পৃথিবীর আশ্চর্যের যে বিষয়গুলো বা যে জায়গাগুলো, এরকম কিছু বিষয় আছে। এগুলোকে আমরা কি বলি, সাতটা টপ বিষয়কে বলা হয় সপ্তম, সপ্তম আশ্চর্য, ঠিক আছে, সপ্তম আশ্চর্য। সাতটা, 7 ওয়ান্ডার্স আছে। এর মধ্যে দেখো একটা তোমাকে দিয়েছে, সেটা হলো তাজমহল। তাজমহল কোথায়? ভারতের আগ্রাতে, ঠিক আছে। ইউ নো দ্য স্টোরি বিহাইন্ড তাজমহল? দ্য মুঘল এম্পায়ার, মুঘল সম্রাট শাহজাহান লাভড হিজ ওয়াইফ মুমতাজ মহল মোর দেন হিজ লাইফ। মুমতাজ ডাইড এট অ্যান আর্লি এজ, অনেক কম বয়সে মারা যায়। শাহজাহান ওয়াজ ভেরি শকড এট হার ডেথ, অনেক শকড হয়েছিল। হি বিল্ড দ্য তাজমহল অ্যাজ এ টোকেন অফ লাভ, ঠিক আছে, ভালোবাসার সিম্বল হিসেবে, টোকেন হিসেবে সে এটা কিন্তু বানিয়েছে। ইট ইজ দ্য প্লেস ওয়ার মুমতাজ ইজ স্লিপিং ফর এভার। মুমতাজের, অর্থাৎ মুমতাজের সমাধি, ঠিক আছে, সমাধিটাও কিন্তু এই তাজমহলের এখানেই। তাজমহল an area of about 1003 acres or 405 hectares, ঠিক আছে। The Taj Mahal is the finest example of the Mughal architecture. দেখেন finest, finest কোন ডিগ্রি বলেন তো? অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। Fine, finer, finest. It combines the art of Persia, Turkey, and India. It took 20 years and 20 years and thousands of artisans. ঠিক আছে, আর্টিসান মানে কি বলেন? ক্রাফটসম্যান, আর্টিসান, আর্টিসান মানে মেইনলি শিল্পী অর্থে কিন্তু আর্টিসান ইউজ হয়, ঠিক আছে। আর্ট মানে শিল্প, এবং শিল্পী অর্থে আর্টিসান ইউজ হয়েছে এখানে। ওকে, এখানে একটা ডায়লগ আছে, সহজ জিনিস। ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 2, ঠিক আছে। এখানে সপ্তম আশ্চর্যর এই কম্পিউটার কিন্তু সপ্তম আশ্চর্য না, ঠিক আছে। সপ্তম আশ্চর্য হলো মেইনলি ফেমাস প্লেসেস, ঠিক আছে, অনেক বড় বড় ভাস্কর্য বা ধরো স্কাল্পচার্স, এগুলো হলো সপ্তম আশ্চর্য, বা প্রাকৃতিক জায়গায় এগুলো পড়ে। বাট এখানে পৃথিবীর একটা অন্যতম আবিষ্কার যেটা আশ্চর্যজনক, সেটা হলো কম্পিউটার, ঠিক আছে। কম্পিউটারের উপরে দেখো সব চলছে। তোমরা যে এখন ক্লাস করছো, মোবাইলের ছোটখাটো একটা কম্পিউটার, ঠিক আছে। ইনভেনশন অফ কম্পিউটার নিয়ে একটা ব্যাপার আছে। তোমাকে কিন্তু দেখো কম্পিউটার তোমার বইয়ে আছে, সো এই টাইপ প্যারাগ্রাফও কিন্তু তোমাকে লিখতে পারতে হবে। তোমাকে যদি দেওয়া হয় যে কম্পিউটার নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো, অবশ্যই পারতে হবে। অথবা ইনভেনশন অফ কম্পিউটার নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো, তোমাকে কিন্তু বলতে পারতে হবে, ঠিক আছে। ইনভেনশন মানে কি? ইনভেনশন মানে কি বলে? ইনভেনশন, ইনভেনশন মানে হলো আবিষ্কার, ঠিক আছে। কিন্তু ইনভেনশন সাথে আরেকটা ওয়ার্ড আমরা খুবই সিনোনিমাসলি ইউজ করি, ডিসকভার। এই দুইটার মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবেন? হ্যান্ড রেজ করেন। ইনভেনশন এবং ডিসকভারের মধ্যে পার্থক্য, হাত তুলেন। ওকে, তাসকিন হোসেন দিব্য, একটু বলেন।
তাতিন হোসেন ডিম্বু কি শুনতে পাচ্ছেন? হয়তো পাচ্ছেন না। সিরাজুম মির্জা, সিরাজুম মির্জার কথা আজকে শুনি নাই। সিরাজুম মির্জা বলেন, ইনভেনশন এবং ডিসকভারের মধ্যে পার্থক্য কি আমরা জানি? স্যার ইনভেনশন মানে হলো যে এটা কেউ মানে নতুন মানে তৈরি করবে, আর ডিসকভার মানে হলো যেটা প্রকৃতিতে আগে থেকে আছে, এটা মানুষ কখনো আগে দেখে না, এটা অন্যের সামনে উপস্থাপন করে। এক্স্যাক্টলি, ইনভেনশন মানে যে জিনিসটা আগে ছিল না সেটাকে তৈরি করা, আর ডিসকভার মানে জিনিসটা ছিল বা জিনিসটা কিভাবে ছিল, জিনিসটা আনএক্সপ্লোরড অবস্থায় ছিল, মানে এক্সপ্লোর করা হয়নি। বা জিনিসটা যে ছিল না এমন না, জিনিসটা তার জায়গায় ছিল, জিনিসটাকে খুঁজে পাওয়া, ফার্স্ট টাইম যে খুঁজে পাওয়া, এটা হলো ডিসকভার, ঠিক আছে। আর হলো একদম নতুন করে তৈরি করা, এটা হলো ইনভেনশন। সো কম্পিউটার কিন্তু প্রকৃতিতে ছিল না, কম্পিউটার কিন্তু আবিষ্কার করা হয়েছে বলতে কি তৈরি করা হয়েছে। সো কম্পিউটার হলো ইনভেনশন। আমরা বিভিন্ন ইউজেস অফ কম্পিউটার আমরা দেখতে পারবো এই প্যাসেজে। এই প্যাসেজে আমি কিন্তু আবার হিন্ট দিলাম, এখান থেকে কিন্তু প্যারাগ্রাফ আসার মতো একটা প্যাসেজ আসলে লিখতে পারতে হবে, ঠিক আছে। কম্পিউটারতে আমরা কি কি করি এগুলো বিষয়। তারপর স্পেস ট্রাভেল, স্পেস ট্রাভেলও কিন্তু একটা আশ্চর্যজনক একটা বিষয়। মানুষ যে কখনো চাঁদে যাবে, মানুষ যে কখনো কি বলে এই যে বৃহস্পতি গ্রহে যাবে, এগুলো কিন্তু মার্সে যাবে, এগুলো কিন্তু কখনো ভাবার মতো বিষয় না। তারপর মোবাইল ফোন, আমাদের বর্তমানে তোমরা ম্যাক্সিমাম পোলাপান মোবাইল ফোনে ক্লাস করছো। মানে বলতে গিয়ে এটা আমার গা হাত সাত, পা ফেলে কাঁপতেছিল। দেখেন 7-8 বছর, ঠিক আছে, 7-8 বছর আগেও মানুষ কি ভাবতেও পারতো না যে আমি ঢাকায় থেকে বসে আসছি, আমি একজন এক্সক্যারেট টিচার, তোমরা দেশের বিভিন্ন প্রান্ত বসে একজন এক্সক্যারেট টিচারের ক্লাস করতেছো জাস্ট একটা মোবাইল ফোনের মাধ্যমে, মোবাইল ফোনের মধ্যে দিয়ে, ঠিক আছে। দেখো 6-7 বছর আগেও এটা কি রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট, মানে কি ইম্পসিবল একটা ব্যাপার ছিল, কিন্তু এখন কিন্তু সেটা না, ঠিক আছে। মোবাইল ফোন হ্যাজ মেড দিস পসিবল, মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট কানেকশন অ্যান্ড অল আদার ফিচার্স, এগুলো কিন্তু পসিবল করেছে। তো আমাদের কিন্তু এটা বুঝতে হবে। দেখো কিছু ওয়ার্ড আছে, লোনলি মানে একা, স্পেয়ার মানে কি গোলাকার, ঠিক আছে। স্পেয়ার মানে কি দেখেন, স্পেয়ার হলো এরিয়া, ঠিক আছে, স্পেয়ার বলতে এরিয়া বা জায়গা বোঝায়, স্পেয়ার অর্থ গোলাকার অর্থে ইউজ হয়। ইম্প্যাক্ট মানে প্রভাব। তারপর ওয়ান্ডার মানে কি আশ্চর্য। স্পেস ক্রাফট মানে কি স্পেসে যাওয়ার যে যানবাহন বা ভেহিকেল, সেটা স্পেস ক্রাফট। এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড দুটা ওয়ার্ড ভালো মতো পড়বেন। এবং উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ, তুমি জানো যে কম্পিউটার মোবাইল ফোন পড়লে তাহলে অবশ্যই গ্লোবাল ভিলেজ বোঝা উচিত। এই যে তুমি বাসায় বসে আমার ক্লাস করতেছো, এটা একটা গ্লোবাল ভিলেজের উদাহরণ। এক সময় ভিলেজের বাইরে বা গ্রামের বাইরে মানুষ মানুষকে চিনতো না, জানতো না, গ্রামের মানুষদের মধ্যেই কানেকশন সবচেয়ে ভালো ছিল। কিন্তু এখন এই যে তথ্য প্রযুক্তির এত প্রসার ঘটেছে, আইসিটির এত প্রসার ঘটেছে, পৃথিবীটাই যেন একটা গ্রাম হয়ে গিয়েছে। এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, পৃথিবীটাই যেন একটা গ্রাম হয়ে গিয়েছে। কারণ কোন সেন্সে বলা হয়েছে, কারণ পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ এখন কানেক্টেড হতে পারে। আগে যেটা একটা ছোট্ট গ্রামের মধ্যে পরিসীমিত ছিল, এটা কিন্তু এখন পুরো পৃথিবী জুড়ে এক্সপ্যান্ড করেছে। তোমার কোনো আত্মীয় মালয়েশিয়া, বা কোনো আত্মীয় আমেরিকা, কোনো আত্মীয় বেলজিয়াম, ইউরোপ, ইউকে, যে দেশেই থাকুক না কেন, জাপানে গেলেও তুমি দেখবা যে তারা কিন্তু ইনস্ট্যান্ট ভিডিও কলের মাধ্যমে তোমার সাথে কথা বলছে, অ্যাজ ইফ হি ইজ সিটিং ইন ফ্রন্ট অফ ইউ, জাস্ট ইন ফ্রন্ট অফ ইউ, জাস্ট নেক্সট টু ইউ। সো এই ব্যাপারটা কিন্তু তুমি বুঝতে পারতেছো কেন গ্লোবাল ভিলেজ বলা হচ্ছে। আমি অলরেডি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ব্যাপারটা তুমি পড়লেই বুঝে যাবা বাকি কি কি আছে ওয়ার্ড গুলো। চ্যালেঞ্জিং মানে কি জানো? চ্যালেঞ্জিং বলতে বোঝায় ডিফিকাল্ট। মেইনটেইন করা মানে কোনো কিছু এক্সিস্টিং সিচুয়েশন ধরে রাখা, কিপ আপ, ঠিক আছে। গ্রাজুয়েশন মানে কি পড়াশোনা শেষ করা, ইউনিভার্সিটি ডিগ্রি, ঠিক আছে। তারপরে দেখো ক্ল্যাশ, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, খেলছো না সিওসি, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, ক্ল্যাশ মানে কি জানেন? ক্ল্যাশ মানে হলো ফাইট, বিভিন্ন ক্ল্যানের মধ্যে ফাইট, ক্ল্যাশ অফ ক্ল্যান্স বলে। তারপরে দেখেন গ্লোবাল, গ্লোবাল শব্দটার অর্থ হলো ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক। এগুলো কিন্তু ইজি, এগুলো জানতে হবে ভালো মতো। তো সামনে দেখেন 24 নাম্বারটা একটা সিরিয়াস ব্যাপারের উপরে, আমাদের ওয়েজ আর্নার্স। ওয়েজ আর্নার বলতে কি বোঝায় জানো? আমাদের দিন মজুর বা ওয়েজ। ওয়েজ মানে কি জানো? বেতন। বেতনের ক্ষেত্রে তোমরা স্যালারি বলি, বাট তারা স্যালারি পায় না, তারা ওয়েজ পায়। ওয়েজ বলতে দৈহিক যে বেতন, দিন প্রতি যে তারা কি দিন মজুর বা শ্রমিক, এরকম আমরা বুঝি। তো একটা বড় অ্যামাউন্টের মানুষ বাইরে যায়, দের ইজ হাই ডিমান্ড ফর ওয়ার্কার্স, ঠিক আছে। শ্রমিকের অনেক দাম বা ডিমান্ড আছে। কোন দেশগুলোতে? ইউনাইটেড আরব আমিরাত, ওমান, সৌদি আরবিয়া, কাতার, বাহরাইন ইত্যাদি, ঠিক আছে। কিসের দাম? ওয়ার্কার দাম।
দেখো মানুষ কিন্তু অনেক কষ্ট করে, বাংলাদেশে ধরো অত ভালো লাইফস্টাইল না, ধরো পভার্টি ছিল বা খারাপ জীবনযাপন যাচ্ছিল, অনেকে কিন্তু বাইরে যায়, বাইরের দেশে গিয়ে তারা কাজ করে। অবশ্যই সকল পেশা সম্মানজনক, আমরাও সকল মানুষকে সম্মান করবো, তারা কিন্তু অনেক কষ্ট করে বাইরে যারা থাকে। These countries prefer Bangladeshi workers because they are hard working. বাংলাদেশি অনেকে যায় কারণ বাংলাদেশি মানুষজন অনেক হার্ড ওয়ার্কিং। However, it is unfortunate that many of our workers are forced to do odd jobs in this country. ঠিক আছে, odd jobs, odd jobs বলতে কি, they are not paid well, ঠিক আছে, এই জন্য তারা ভালো চাকরি, কি বলে, ভালো বেতন পায় না। ঠিক আছে, odd job বলতে খুবই, ধরো এমনিতে অড জব বলতে বোঝায় যে হলো পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি অনেক স্টুডেন্ট যে কাজগুলো করে, ধরো ডেলিভারি ম্যান বা রেস্টুরেন্টে ওয়েটার, এই টাইপ। ঠিক আছে, বাট এখানে অড জব বলতে আরেকটু বোঝাচ্ছে, ধরো একদম বৈষম্য থাকে যে যে পেশাগুলোতে, ধরো তোমাকে কাজ করে নিচ্ছে অনেক, ধরো একদম কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করে নিচ্ছে, কিন্তু ওই অনুযায়ী তোমার যত বেতন পাওয়ার কথা তোমাকে ওইটা দিচ্ছে না, এক্ষেত্রে এই সেন্স অড জব বলা হয়েছে। ঠিক আছে, and as a result they are not paid well. One reason for this is that Bangladeshi workers are often not good at English, Arabic or other languages. এই দেশ থেকে যারা যায় তারা ম্যাক্সিমাম কি হয় জানো, তারা ম্যাক্সিমাম ধরো খুব একটা বেশি পড়াশোনা করেন নাই, তারা ইংলিশ ভালো পারেন না, অথবা সৌদি আরবে বা বাহরাইন কাতারে গেলে অ্যারাবিক ভালো পারেন না। ঠিক আছে, ভাষার যে ব্যারিয়ার, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে কি হয়, একটা প্রবলেম হয়ে যায়, এই জন্যই তারা মূলত এই প্রবলেমটা ফেস করে। Therefore, it is important for workers to develop their language skills before going to other countries. So, language skill আমাদের অবশ্যই বাড়াতে হবে। সো এইরকম বিষয় আছে, এটা সব সহজ সহজ টপিক, তোমাদের বইটা অনেক সুন্দর এবং সহজ। 24 সেশন পর্যন্ত, ঠিক আছে, তোমাদের মান্থলি যে সিলেবাস 24 সেশন পর্যন্ত পড়বে, তোমরা অলরেডি শেষ করে রেখেছো আমি জানি। মান্থলি এক্সামের সিলেবাস আমি আপনাদের দাগিয়ে দিচ্ছি। অনেক দূর চলে গিয়েছে আমি। আপনাদের 1 থেকে 24 পর্যন্ত, ঠিক আছে, মান্থলি এক্সাম আমি আবার দিয়ে দিব, সমস্যা নেই। মান্থলি এক্সামে আপনাদের লিখিত সিলেবাস থাকবে, বেস্ট অফ লাক, রাইট ফরম ভার্ব পুরোটা থাকবে, এ পর্যন্ত যা যা ইংরেজি পড়ানো হচ্ছে সবকিছু থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে শুধু ভয়েস চেঞ্জ দেবো। ঠিক আছে, ইনশাল্লাহ 5টা ভয়েস চেঞ্জ থাকবে, ভয়েস চেঞ্জ করতে হবে এর মধ্যে ভালো করে। আর এখন আপনাদের থেকে কোশ্চেন নিবো, যাদের যাদের কোশ্চেন আছে তারা একটু কোশ্চেন করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন। মুনিফ, মুনিফ বলেন কি কোশ্চেন আছে? স্যার মান্থলি এক্সামটা 300 মার্কের হবে না? মান্থলি এক্সাম 300 মার্কের হবে না বাবা, মান্থলি এক্সাম তো নভেম্বরের 1 তারিখ, তোমাদের নভেম্বরের 7 তারিখ থেকে 300 মার্কের এক্সাম শুরু। ঠিক আছে, মডেল টেস্ট যেটা, মান্থলি এক্সাম তো এই যে সামনে আমাদের। ওকে, তারপরে দেখো আফরা রহমান ওহি, ওহি বলেন। স্যার কালকে আমি জিকে ক্লাসটা করতে পারি না, কিন্তু জিকে ক্লাসের রেকর্ড তো গুগল ক্লাসে পাইনি। ও গুগল ক্লাসরুমে তো ইউটিউবে আমাদের প্লে লিস্টে, তুমি কি দেখেছো, খেয়াল করেছো? শোনো, ক্লাসগুলো ইউটিউবে একটা প্লে লিস্ট লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা সেভ করে রাখবে, আমি আবার দিয়ে দিব, ঠিক আছে, দেওয়ার ব্যবস্থা করে দিব ওই লিঙ্কটা, অথবা তোমার কোনো ক্লাসমেট থেকে নিয়েও নিতে পারো, রেকর্ড ক্লাস কোথায় থাকে এটা নিয়ে তুমি ওটার মধ্যে একটু ঢুকে চেক করো। ঠিক আছে, ওকে, তারপরে তাসিন হোসেন দিব্য, সরি তাসিন, বলেন। তাসিন শুনতে পাচ্ছেন? তাসিন মনে হয় শুনতে পাচ্ছে না। মুনিফ, মুনিফের কোয়েশ্চেন তো নিয়েছি। ওকে, অথই, অথই বলেন। স্যার আমি কন্ডিশনাল আর জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনালটা বুঝতে পারিনি। আচ্ছা দেখেন, আমি একটা ব্যাপার বলেছিলাম মনে আছে, যে জিরো কন্ডিশনাল তুমি কিভাবে বুঝবে, যখন এটা ফ্যাক্ট, আর ফার্স্ট কন্ডিশনাল কেমনে বুঝবা, যখন এটা ফ্যাক্ট না, নর্মাল একটা সেন্টেন্স। ফ্যাক্ট কোনগুলো? ফ্যাক্ট হলো যখন ইফ ক্লজে এমন কোনো বাক্য দেওয়া থাকে যদি করা হয় পরেরটুকু হবেই, যেমন পানি যদি গরম করো, তুমি কি আটকাইতে পারবা বাষ্প হওয়া? তুমি কিন্তু পারবা না। ঠিক আছে, তুমি যতবার 100 বার পানি গরম করলে ওটা 100 বারই বাষ্প হবে। কিন্তু আমি ধরুন র্যান্ডম একটা সেন্টেন্স বললাম যে তুমি আসলে আমি ভাত খাবো, ঠিক আছে, এটা কিন্তু ব্যাপারটা এরকম না যে তুমি 100 বার আসলে আমি 100 বারই ভাত খাবো। বুঝতে পারছো কি আমার কথা অথই?
সো এই ভাত খাওয়ার বিষয়টা এটা হবে ফার্স্ট কন্ডিশনাল, আর পানি গরম করার বিষয়টা যেটা 1000 বার করলে 1000 বারই হবে ওইটা হবে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালে তোমার দুই পাশটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবে, আর ফার্স্ট কন্ডিশনালে ইফ ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট, এবং যে তুমি আসলে আমি ভাত খাবো, ভাত খাওয়াটা হবে কি ফিউচার ইনডিফিনিট। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। আরশ, আরশ বলেন কি প্রশ্ন? আর মান্থলি এক্সামটা কয় মার্কসের হবে? মান্থলি এক্সাম তোমাদের এই যে 100 মার্কের যে এক্সাম হচ্ছিল এরকম হবে। আর হলো আপনাদের নভেম্বর থেকে কিন্তু 7 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা 300 মার্কের পরীক্ষার যে প্র্যাকটিস সেশন এটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের সিলেবাস ইনশাল্লাহ অনেকটুকুই কভার হয়ে যাবে সেই দিনে, বাট তোমাদের এক্সাম গুলো 300 মার্কে আমরা করে ফেলে দেবো। ওকে, তারপরে সালমা নামে একজন জয়েন করেছো, তোমার নাম এটাই কিনা আমি শিওর না, বাট তুমি বলতে পারো। স্যার আমি আজকে অন্বেষণে ফার্স্ট, আমি এর আগে রেকর্ড কিভাবে পাবো? আচ্ছা, আগের রেকর্ড গুলা যে একজন তো মাত্র জিজ্ঞেস করলো, আমি হলো ক্লাসের পরে প্লে লিস্টে একটা দেখবে তোমাদের নোটিশ গ্রুপে আমি বাংলা ভার্সনের একটা, ইংলিশ ভার্সনের একটা, দুইটা লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? তুমি যে ভার্সনের তুমি সেই প্লে লিস্টের লিঙ্কটা নিজের কাছে একটু সেভ করে রাখবে কোনো কোনো একটা জায়গায়, কোনো ইনবক্সে। তুমি ওইখানে ঢুকলেই প্রতিদিন রেগুলারলি আপডেট করে দেওয়া হয় ক্লাসগুলো। ওই প্লেলিস্ট ওইটা একটা হাইড করা একটা প্লেলিস্ট ইউটিউবের, তুমি শুধু লিংকের মাধ্যমে ঢুকতে পারবা। তুমি আবার অনেকে আবার কি করো, ইউটিউবের মাধ্যমে ইউটিউবে সার্চ দিয়ে অন্বেষণ ক্যারিয়ার একাডেমি লিখে ওখানে দিয়ে ঢুকো, কিন্তু ওইখান দিয়ে তো পাবা না, কারণ তোমরা পেইড ব্যাচের স্টুডেন্ট, তোমরা কিন্তু শুধু এটা তোমরা পাচ্ছ এই ক্লাসগুলো। তো তোমাকে লিংকের মাধ্যমে ঢুকতে হবে অবশ্যই। ওকে, তারপরে জুলকার নাইন বলেন। স্যার আমি সেকেন্ড কন্ডিশনালটা বুঝি নাই। সেকেন্ড কন্ডিশনাল বলেছি, বোঝার আসলে কিছু জায়গা নাই এখানে। সেকেন্ড কন্ডিশনাল মানে হলো তোমার ইফ ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তোমার রেজাল্টেন্ট ক্লজের সাথে যদি ইফ ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তোমার ওই পাশে কি হবে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? এটাই সেকেন্ড কন্ডিশনাল, মানে এই যে স্ট্রাকচারটা, তোমার ইফ ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট হয় ও পাশটা কি হবে উড প্লাস ভি1, ঠিক আছে? এই ব্যাপারটাই হলো সেকেন্ড কন্ডিশনাল। আপনার এই যে এখানে তুমি দেখতে পাবা, দেখো ইফ ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স মানে সাবজেক্ট প্লাস ভি2, যদি এরকম হয় তাহলে এই পাশেরটা কি হবে উড প্লাস ভি1। এটাই আর কি সেকেন্ড কন্ডিশনাল, এর বাদে কিছু নাই। আর ওকে, স্যার তারপরে যদি কোনো হ্যাঁ বলেন। সেন্টেন্স একটা শর্ত থাকে তাইলেই কি স্যার এটা কন্ডিশনাল সেন্টেন্স হবে? জি, এই যে এরকম শর্ত থাকবে যে যদি তুমি এটা করো তাহলে এটা হবে, এই যে দুইটা অংশ থাকবে, একটা না কিন্তু, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন রিয়াসাত মাহমুদ, একটু বলেন। স্যার আমি হচ্ছে নিউ জয়েন করেছি, তো তো আমার কাছে আচ্ছা আচ্ছা, বাকি সাবজেক্টের সিলেবাস গুলা নেই, ওটা আমি কিভাবে কালেক্ট করব? তোমাদের আজকে রাত অথবা কালকে সকালের মধ্যে সকল সাবজেক্টের সিলেবাস তোমাদের নোটিশ গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, একসাথে করে। তাহলে তোমাদের সুবিধা হবে, মানে এই যে সামনের যে মান্থলি এক্সাম এটার সিলেবাসটা দিয়ে দিব আমি, আমার পোর্শনটুকু দিয়ে দিব, প্লাস বাকিটুকু কম্পাইল করে দিয়ে দেওয়ার ব্যবস্থা করছি আজকে রাত বা কালকে সকালের মধ্যে পেয়ে যাবে। নোটিশ গ্রুপে যুক্ত আছে না রিয়া স্যার? আশা করি নোটিশ গ্রুপে যুক্ত আছেন। নুজাহাত বলেন। স্যার আমাদের ইয়ার মধ্যে কি প্যারাগ্রাফ থাকবে না ইংলিশ পরীক্ষার মধ্যে? জি, ক্রিয়েটিভ ক্রিয়েটিভ রিডেন যে কোনো একটা থাকবে, ডায়লগ থাকতে পারে, লেটার লেটার থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে, ঠিক আছে, যে কোনো একটা আসতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ। তারপরে ওহি বলেন কি প্রশ্ন? ওহি কি স্যার আমাকে আমি শুনতে পাচ্ছ? স্যার আমি হুম, গুগল বলো। প্লে স্টোরেও চেক চেক করেছি কিন্তু ওখানেও পাচ্ছি না জিকে ক্লাসটা গতকাল। প্লে স্টোরে না তো বাবা, আরে একটা লিংক আছে, ঠিক আছে, প্লে সরি স্যার, স্টোর না ইউটিউব প্লে কিন্তু। স্টোর, সরি সরি। প্লে লিংকে, আচ্ছা প্লে স্টোর মানে আমি যে প্লে লিস্টে ওইখানে আমি তোমাকে দেখতেছি, ঠিক আছে? হইতে ওকে পারে যে স্যার। আপলোড মিস যেতে পারে, বাংলা ভাষার ক্লাসটা আমি আপলোড দেওয়ার ব্যবস্থা করছি। মুনিফ, মুনিফ কিছু বলবেন? শুরুতে আপনি বলেছিলেন একবার। স্যার এবারে পরীক্ষা কি গুগল ক্লাসরুমে হবে নাকি? এবার থেকে ইনশাল্লাহ তোমাদের গুগল ক্লাসরুমে নেবো, ঠিক আছে? কারণ গুগল ক্লাসরুম মানে তোমাদের এত দেরি হয়, তোমাকে নিশ্চয়ই আকাশ স্যার বলেছে তোমাদের যে গুগল ক্লাসরুমে নিলে কিন্তু এটা 2 দিনে হয়ে যায় খাতা দেখা। এই বারবার টিচারের কাছে পাস করতে 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 টাইম লাগে, তোমরা দিতে পারতেছো না জন্য তোমরাই দেরিতে দেরিতে খাতা পাচ্ছ।
ওকে, সামিউল বাশির দ্রুত বলেন। স্যার কালকে ক্লাস হবে? কালকে কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার কি আমাদের রুটিনের ক্লাস আছে? না স্যার। নাই? তাহলে ক্লাস কেন হবে? কালকে ক্লাস হবে না, ঠিক আছে। তারপর জাকারিয়া, জাকারিয়া বলেন। স্যার আমাদের উইকলি এক্সামের কাগজ কোন দিন দিবেন? উইকলি এক্সামের কাগজ দেরি হবে কারণ আপনারা গুগল ক্লাসরুমে দেন না, ঠিক আছে। আমরা হয়তো নেক্সট পরীক্ষার আগেই দিয়ে দিতে পারবো। তোমরা যদি গুগল ক্লাসরুমে দেওয়াটা শেখো জাস্ট, ঠিক আছে। তোমাদের একটা টিউটোরিয়াল ভিডিও দিব ইনশাল্লাহ, অ্যাটলিস্ট শিখে নাও। শিখলে তুমি 2-3 দিনের মধ্যে খাতা পাবা, কারণ সব টিচার তখন একসাথে খাতাটা অ্যাক্সেস করতে পারবে। এখন কি হচ্ছে, তুমি হোয়াটসঅ্যাপে দিচ্ছ, এক টিচার খাতা দেখতেছে 2 দিন ধরে, তারপরে ওনাকে দিচ্ছে, 2 দিন তো লাগেই আসলে এতগুলো খাতা দেখতে, অনেক ব্যাচের খাতা তো। সে আবার অন্য টিচারকে দিচ্ছে, সে দেখতেছে, আরেক টিচারকে দিচ্ছে, সে দেখতেছে, তারপর আরেক টিচারকে দিচ্ছে, সে দেখতেছে। সো ওভারঅল তোমাকে 4 গুণ টাইম লাগতেছে, তাই না? বাট গুগল ক্লাসরুমে দিলে ওইটা 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে টাইমটা। সো তোমরা অবশ্যই গুগল ক্লাসরুমে খাতা জমা দেওয়া শেখো, ইউটিউব দেখো বা যেমনে তোমরা দেখো, গুগল ক্লাসরুমে খুবই ইজি, বুঝছো, খুবই ইজি খাতা জমা দেওয়া। আমি তোমাদের ইনশাল্লাহ শিখাই দিব না একটা টাইমে, তোমাদেরকে শিখাই দিব না একটা টাইমে, ঠিক আছে। এখানে এখন তো বুঝাইতে পারতেছি না, আমি যে টিচার হয়ে আছি তো, তুমি এখানে দেখাই শিখাতে পারবো না, একসময় শিখিয়ে দিব। ওকে, অনেকক্ষণ টাইম হয়ে গিয়েছে। আহ আমরা এখন শেষ করি। আমি মোটামুটি ইংলিশ সিলেবাসটা দিয়ে দিব, বাংলা সিলেবাস দিয়ে দিব। আর যে কোনো প্রশ্ন থাকলে গ্রুপে জানাইতে পারো বা আমার নাম্বার জানাইতে পারো। আচ্ছা, আমার পার্সোনাল নাম্বার ওইটা এখন না, তুমি আমার সাথে যোগাযোগ করতে গেলে যে নাম্বারে যোগাযোগ করবে সেটা আমি বলে দিই। 018864117, এই নাম্বারে যোগাযোগ করবে। আমার সাথে যদি যোগাযোগ করতে চাও বাংলা ইংলিশ রিলেটেড যে কোনো প্রশ্ন হলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে। এই নাম্বারে মেসেজ দিয়ে বলবা যে অর্ক স্যারের কাছে প্রশ্ন আছে, যে এই প্রবলেম, ঠিক আছে, অমুক প্রবলেম, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব। ওকে, সবসময় অ্যাভেলেবেল থাকি না কথা বলার জন্য, তুমি মেসেজ দিয়ে রেখো, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব। ওকে এভরিওয়ান, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে, পরীক্ষা ভালো মতো দিবেন এবং রেগুলারলি পড়াশোনা করবেন। ভয়েসের প্রতিটা স্ট্রাকচার মুখস্থ করবেন, টেন্স মুখস্থ করবেন। মনে রাখবেন যে আপনাদেরকে কিন্তু একটা উদ্দেশ্য আছে পড়াশোনার, একটা হলো শেখা, ফার্স্ট শেখা। সেকেন্ড হলো ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় ভালো করা। ক্যারেট কলেজে যদি চান্স পাইতে চাও, অবশ্যই এই 2টা মাস হাল ছেড়ো না। এই 2টা মাসই তোমার কষ্টটা ডিফাইন করবে, আলটিমেটলি ম্যানিফেস্ট করবে যে তুমি ক্যারেট কলেজে চান্স পাবো কিনা, তুমি একজন ক্যারেট হইতে পারবা কিনা। সো বিশ্বাস করো, আমার জীবনে এখনো আমি ওই রকম হ্যাপি মোমেন্ট কম খুঁজে পেয়েছি যেদিন আমি প্রথম ক্যারেট কলেজে গিয়েছিলাম। সো আমি আশা করি যে আমার প্রতিটা স্টুডেন্টের জীবনে এমন দিন আসুক, সেও ওই রকম মুহূর্তটা ফিল করুক, সেও তার বাবা মাকে এরকম খুশি করতে পারুক। এই উদ্দেশ্যে হলেও কিন্তু আমাকে পড়তে হবে, অ্যাটলিস্ট ক্যারেট কলেজে চান্স পায় দেখাও। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। অনেকক্ষণ ক্লাস নিয়ে ফেললাম, ভালো থাকেন সবাই।